মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ সানডে সাসপেন্সে আপনার জন্য সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কর্নেলের গল্প কোকো দ্বীপের বিভীষিকা। সৈয়দ মুস্তফা সিরাজের জন্ম 14 অক্টোবর 1930, মৃত্যু 4 সেপ্টেম্বর 2012। তাঁর সৃষ্ট গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকার ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত অফিসার, যিনি নিজের ক্ষুরোধার বুদ্ধির সাহায্যে অপরাধের তদন্ত করেন। কর্নেলের সঙ্গে থাকেন তাঁর সাংবাদিক বন্ধু জয়ন্ত এবং প্রাক্তন পুলিশ অফিসার কে হালদার। কর্নেলের গল্প প্রথম প্রকাশিত হয় 1970 সালে। আজকের গল্প আমরা নিয়েছি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত কিশোর কর্নেল সমগ্র দ্বিতীয় খণ্ড থেকে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দীপ। কর্নেল নীলাদ্রি সরকারের ভূমিকায় বাসুদেব কর্মকার। শুরু হচ্ছে কোকো দ্বীপের বিভীষিকা। ডক্টর আলবের্তো ভাস্কোর সঙ্গে আলাপ হয়েছিল কর্নেল নীলাদ্রি সরকারের জাদুঘর সদৃশ ড্রয়িং রুমে। ওর মাতৃভাষা পর্তুগিজ, কিন্তু ভালো ইংরেজি জানেন। কর্মসূত্রে থাকেন প্রশান্ত মহাসাগরের তাহিতি দ্বীপে, সেখানকার প্রকৃতি পরিবেশ দপ্তরের অধিকর্তা। ব্যাঙ্গালোরে এশিয়া পরিবেশ সংরক্ষণ সম্মেলনে এসেছিলেন। আমার সঙ্গে আলাপ করিয়ে দিয়ে কর্নেল বললেন, ডক্টর ভাস্কো আমার মতোই একজন লেপিডপ্টারিস্ট। প্রাইভেট ডিটেকটিভ কে হালদার, আমাদের প্রিয় হালদার মশাই। আমি যাওয়ার আগেই সেখানে হাজির। তিনি অবাক চোখে সম্ভবত সাহেব দর্শন করছেন। বলে উঠলেন, কি কইলেন কেন? লেপিডপ্টারিস্ট, যারা প্রজাপতি নিয়ে গবেষণা করেন। গোয়েন্দা ভদ্রলোক যেন হতাশ হলেন। অ্যাক্টিভ নস্যি নিয়ে খবরের কাগজে চোখ রাখলেন। বুঝলাম ডক্টর ভাস্কো সম্পর্কে ওর আগ্রহ উবে গেছে। কর্নেল ডক্টর ভাস্কোকে বললেন, আপনি নেচার পত্রিকায় আউল বাটারফ্লাই সম্পর্কে আমার যে প্রবন্ধ পড়েছেন তা কিছুটা স্মৃতিচারণা। কারণ আমি তখন বয়সে তরুণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে প্রশান্ত মহাসাগরের ফাতু হিবা দ্বীপের সামরিক ঘাঁটি থেকে যুদ্ধ জাহাজে দেশে ফিরছিলাম। কোকো দ্বীপের পাশ দিয়ে আসার সময় বায়নোকুলারে জনমানবহীন দ্বীপটিতে ঝাঁকে ঝাঁকে আউল বাটারফ্লাই দেখেছিলাম। কালিগো আপ্রয়ুস প্রজাতির এই প্রজাপতি আকারে বিশাল, এক একটা ডানা 6 ইঞ্চি চওড়া, ডানায় 2টো করে গোল চোখের মতো ছোপ। হঠাৎ দেখলে পেঁচা মনে হবে, তাই ওই নাম। তবে সেই প্রথম এবং শেষ দেখা। কোকোদ্বীপ সম্পর্কে আপনি একটা সাংঘাতিক গুজবের উল্লেখ করেছেন। গুজব এখনো চালু আছে নাকি? আছে আছে, এবং গুজবটা যে মিথ্যে নয় সেই কথাটা ফেরার পথে আপনাকে জানিয়ে দেওয়া উচিত বলে মনে করলাম। জানুয়ারিতে আপনার প্রবন্ধ পড়ার পর একটা ছোট টিম নিয়ে কোকোদ্বীপে গিয়েছিলাম। দ্বীপটি এখনো নির্জন। টিমে ছিলাম আমি, আমার সহকারী বিজ্ঞানী পিটার গিলম্যান, রাঁধুনি আউ তিউ, 2 জন গার্ড তিয়া এবং জুয়া। এরা 3 জন তাহিতির লোক, গিলম্যান মার্কিন। তো পরদিন রাঁধুনি আর 2 জন গার্ড নিখোঁজ হয়ে গেল। ভাবলাম ভুতুড়ে দ্বীপে আসতে ওদের খুব আপত্তি ছিল, তাই হয়তো পালিয়ে গেছে। মোটর বোটটা বিচ থেকে টেনে এনে ক্যাম্পের সামনে রাখা ছিল, সেটা আছে। তবে ফাতুহিবা থেকে নারকেল ছোবড়া শুটকি মাছ আনতে অনেক ছোট ছোট জাহাজ কোকের পাশ দিয়ে যায়, কাজেই ওদের পালানোর সুযোগ আছে। কিন্তু বিকেলে ফার্নের ঘন জঙ্গলে 3 জনের ক্ষত বিক্ষত মৃতদেহ আবিষ্কার করে চমকে গেলাম। গার্ডদের রাইফেল কোনো হিংস্র জন্তু যেন দাঁতে চিবিয়ে ভেঙেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, জন্তুটা মৃতদেহ থেকে মাংস খায়নি। কোন কি ভেরি মিস্টিরিয়াস। আমাদের সঙ্গে পেট্রোম্যাক্স বাতি আর টর্চ ছিল। তখন আমরা নিরস্ত্র। 2টো ক্যাম্প গুটিয়ে জিনিসপত্র মোটর বোটে বোঝাই করতে সন্ধে হয়ে গেল। সবে জ্যোৎস্না উঠেছে। গিলম্যান এবং আমি মোটর বোট ঠেলতে ঠেলতে বিচে নামাচ্ছি।
হঠাৎ ঘোড়ার মতো বিকট চি ডাক শুনে টর্চের আলো ফেললাম। আশ্চর্য কর্নেল সরকার, ঘোড়ার মতন মুখ, মানুষের মতো শরীর একটা জন্তুকে কয়েক সেকেন্ডের জন্য দেখতে পেলাম। জন্তুটা সম্ভবত আলো সহ্য করতে পারে না। কোকোদ্বীপে ঘোড়া মানুষের গুজব তাহলে সত্যি? নিজের চোখকে অবিশ্বাস করা যেত, কিন্তু গিলম্যানও দেখেছে। আপনি আর কোকোদ্বীপে যাননি? কোকোদ্বীপের মালিকানা নিয়ে ফরাসি এবং মার্কিন সরকারের মধ্যে বিতর্ক আছে। রাষ্ট্রপুঞ্জে চূড়ান্ত মীমাংসা না হওয়া পর্যন্ত ওখানে কোনো দেশ সশস্ত্র বাহিনী পাঠাতে পারে না, এমনকি কেউ সেখানে যেতেও পারে না। আমরা গোপনে গিয়েছিলাম পেঁচা প্রজাপতির খোঁজে, নইলে তো সেনাবাহিনী নিয়ে গিয়ে হিংস্র ঘোড়া মানুষটাকে খুঁজে বের করা যেত। যাই হোক, ঘটনাটা আমরা চেপে গিয়েছিলাম। কর্নেল চোখ বুজে সাদা দাড়িতে হাত বুলোচ্ছিলেন। আবার একটা টিম নিয়ে গোপনে কোকো যাওয়া উচিত। আপনি আপনার দপ্তরকে বলে ব্যবস্থা করতে পারেন। তা করা যায়। আপনি যেতে চান? হ্যাঁ, আমি এবং আমার এই তরুণ সাংবাদিক বন্ধু জয়ন্ত চৌধুরী। তারপর ইংরেজিতে ডক্টর ভাস্কোকে বললেন, কর্নেল স্যার, আমাকে বাদ দেবেন না। ৩৭ বৎসর পুলিশে চাকরি করছি স্যার। ইউ নিড অলসো এ প্রাইভেট ডিটেকটিভ। ডক্টর ভাস্কো ঘড়ি দেখে বললেন, বেশ, হোটেলে ফিরে ট্রাঙ্কলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, তারপর জানাবো। আমার ফ্লাইট বেলা 1:30। এবার চলি কর্নেল সরকার। সব কিছু ঠিকঠাক করতে পারলে আবার দেখা হবে। বাই। ডক্টর ভাস্কো চলে যাওয়ার পর বললাম, আজগুবি ব্যাপার, ওনা কি দেখতে কি দেখেছেন? কর্নেল টাকে হাত বুলিয়ে বললেন, ঘোড়া মানুষ, হয়গ্রীব বলা চলে। প্রাচীন ভারতীয় শাস্ত্রে হয়গ্রীবের কথা আছে। মহাভারতে আছে বিষ্ণু হয়গ্রীব রূপ ধারণ করে বেদচোর দৈত্য মধুকৈটবকে নিধন করেছিলেন। দেবী ভাগবত পুরাণ আর শ্রীমদ্ ভাগবতেও আছে হয়গ্রীব দৈত্যকে বধ করতে বিষ্ণু হয়গ্রীব রূপ ধারণ করেছিলেন। বিষে বিষে বিষক্ষয়। শাস্ত্র বাক্য মিথ্যা হয় না জয়ন্তবাবু। ঠিক, কিন্তু হয়গ্রীব বলুন কি ঘোড়া মানুষ বলুন, তার সঙ্গে দেখছি মার্ডার জড়িয়ে আছে। তাহলে নিশ্চয়ই গুপ্তধনও আছে। থাকতেই পারে। কোকোদ্বীপে আলবাত আছে। কোনো পর্তুগিজ জলদস্যু সর্দার মোড়ে ভূত হয়ে তা পাহারা দিচ্ছে। কেউ গেলেই ঘোড়া মানুষ রূপ ধারণ করে তার ঘাড় মোটকে দিচ্ছে। কি যে কন। ষষ্ঠী, কফি। ডক্টর ভাস্কো টেলিফোনে কর্নেলকে জানিয়ে গিয়েছিলেন তার দপ্তর কর্নেল সরকারের প্রস্তাব বিবেচনা করে দেখবেন। কথাটা শুনে হতাশ হয়েছিলাম, কিন্তু দিন 10 পরে মার্চের মাঝামাঝি কলকাতার ফরাসি কনসুলেটের মারফতে সরকারি আমন্ত্রণপত্র এসে গেল। সেই চিঠিতে হালদার মশাইয়েরও নাম ছিল। খবর পেয়ে গোয়েন্দা প্রবর কর্নেলের ডেরায় এসে উত্তেজিতভাবে ঘন ঘন নস্যি নিচ্ছিলেন। কর্নেল তাকে চমকে দিয়ে বললেন, আমার এবং জয়ন্তের আন্তর্জাতিক পাসপোর্ট আছে। আপনার পাসপোর্ট আছে কি? পাসপোর্ট খাইছি, পাসপোর্ট পাবো কই? হালদার মশাই করুণ মুখে তাকালে কর্নেল তাকে আশ্বস্ত করে বললেন, ভাববেন না, ব্যবস্থা করে দেবো। কিন্তু মনে রাখবেন, ফর্মে পেশার জায়গায় লিখতে হবে অর্নিথোলজিস্ট, পক্ষী বিজ্ঞানী। সর্বনাশ, পক্ষীর আমি কি জানি? দুটো ডানা আছে এটুকু তো জানেন। ডানা মেলেই পাখি ওড়ে, তাও জানেন। হ, পাখিদের নামও জানেন। কাক, চড়ুই, টিয়া, শালিক, ময়না, বক, কাদা খোঁচা। বাহ বাহ, তবে এগুলো বাংলা নাম। আপনাকে আমি পাখি বিষয়ে সচিত্র একটা বই দিচ্ছি, মুখস্থ করে নেবেন। এতে দেশ বিদেশের পাখির ইংরেজি নাম এবং প্রজাতির আন্তর্জাতিক নামও আছে। ক্রিমিনোলজিস্ট লিখলে চলবো না? না, আরেক কাজ করুন, আজই চৌরঙ্গিতে গিয়ে একটা বায়োনোকুলার কিনে নিন। আপনার গলায় যে যন্ত্রটা ঝোলে? হ্যাঁ, তবে একটা অসুবিধা হবে। পুলিশ মহল আপনাকে প্রাইভেট ডিটেকটিভ হিসেবে চেনে, পাসপোর্টের ব্যাপারে তদন্ত করবে। ভাববেন না, আমি বলে রাখবো কর্তৃপক্ষকে। পুলিশকে যাবৎ আমি অনেক সাহায্য করেছি, আশা করি ওরা আমার কথা রাখবেন। কর্নেলের তদবিরে হালদার মশাইয়ের পাসপোর্ট খুব শিগগিরই হয়ে গেল। ফরাসি কনসুলেট থেকে 15 দিনের ভিসাও মঞ্জুর হলো।
আমন্ত্রণপত্রের সঙ্গে 3 জনের প্লেনের টিকিট ছিল। আমরা যাচ্ছি তাহিতির প্রকৃতি পরিবেশ রক্ষার আধুনিক প্রযুক্তি ব্যবস্থা পরিদর্শনে। তাহিতি ফ্রান্সের উপনিবেশ। ফরাসি গভর্নরের অধীনে লোক দেখানো স্বায়ত্তশাসন আছে। কর্নেলের হাতে তাহিতির লম্বা চওড়া যে ইতিহাস শুনলাম তা আমার মাথায় ঢুকল না। হালদার মশাই পাখির বইটি বিড়বিড় করে মুখস্থ করেছিলেন। ব্রিটিশ এয়ারওয়েজের প্লেন তখন সপ্তাহে একদিন লন্ডন থেকে দমদম হয়ে হংকং যেত। আমরা সেই প্লেনের যাত্রী। তারপর হংকং থেকে প্যান অ্যামের লস অ্যাঞ্জেলেসগামী প্লেনে তাহিতির রাজধানী পাপিতির FAA এয়ারপোর্টে পৌঁছলাম। ডক্টর ভাস্কো গাড়ি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। অভ্যর্থনা জানিয়ে বললেন, সুস্বাগতম, আসুন আসুন। হালদার মশাই বাইনোকুলারে চোখ রেখে বললেন, খালি ফুল দেখি, পক্ষী কই? তাহিতিকে স্বর্গদ্বীপ বলা হয়, জানেন তো? এখানকার আদি বাসিন্দারা সবসময় ফুলের সাজ পড়ে থাকে। হালদার মশাই হঠাৎ 2 কানে আঙুল গুঁজে গুঁতোগুঁতি করতে করতে বললেন, ওহ, কান কটকট করে, ব্যথা। উঁচু আকাশপথে প্লেন যাত্রায় এটা অনেকের হয়। ডক্টর ভাস্কো গাড়ি চালাচ্ছিলেন, তার পাশে কর্নেল। পেছনের সিটে আমি এবং হালদার মশাই। মসৃণ কালো রাস্তা, ঘন ঘাসে ঢাকা ঢেউ খেলানো মাটি, নিবিড় ফার্নের জঙ্গল, নির্জন রঙিন বাড়ি, আর শুধু ফুল। যেন ছবির দেশে ঢুকেছি। হালদার মশাই হঠাৎ আমার হাত খামচে ধরে উত্তেজিতভাবে বলে উঠলেন, বুগেনভিলিয়া, বুগেনভিলিয়া। বুঝলাম এতক্ষণে এখানকার একটা ফুল চিনতে পেরেছেন। কর্নেল মুখ ঘুরিয়ে তাকে বললেন, জানেন তো, এই ফুলের আদি বাসস্থান এখানে। 1768 খ্রিস্টাব্দে ফরাসি অভিযাত্রী বুগেনভিলে এই দ্বীপে এসেছিলেন। তিনি এই ফুলের চারা স্বদেশে নিয়ে যান, আর সেখান থেকেই ইউরোপে ছড়িয়ে পড়ে, তারপর অন্যত্র। তারই নামে ফুলের নাম। গাড়িটা যেন ফ্লাইং বার্ড, নো সাউন্ড, মাখন, বাটার। আচ্ছা কর্নেল, বাটারের সঙ্গে কি বাটারফ্লাই এর কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে, একই গ্রিক শব্দ থেকে। ডক্টর ভাস্কো কথায় উনি থেমে গেলেন। এয়ারপোর্ট থেকে মাত্র 4 মাইল দূরে রাজধানী পাপিতি। তবে আমরা পাপিতিতে ঢুকব না। তাহিতির গড়ন ইংরেজির 8-এর মতন। 2 গোলাকার বড় ছোট ভূখণ্ড জোড়া দিলে যেমন দেখায়। আপনাদের থাকার ব্যবস্থা হয়েছে জোড়ার কাছে। সমুদ্রের ধারে আমাদের দফতরের গেস্ট হাউস। আশা করি আপনাদের ভালো লাগবে। ওখানের বীজটা কিন্তু অসাধারণ। আমরা একটা ছোট্ট নদী পেরিয়ে গেলাম। ডক্টর ভাস্কো গাইডের ভঙ্গিতে বিবরণ দিচ্ছিলেন। নদীটার নাম পাপেনো। ওর নারকোল বাগানের ওধারে গেলে তাহিতির শেষ স্বাধীন রাজা পঞ্চম পোমারির কবর দেখা যাবে। আরও উত্তরে পয়েন্ট ভিনাস। 1769 খ্রিস্টাব্দে ব্রিটিশ অভিযাত্রী জেমস কুক সূর্যের সামনে দিয়ে শুক্র গ্রহের পরিক্রমা পর্যবেক্ষণে এখানে এসেছিলেন। কর্নেল আস্তে আস্তে বললেন, কুক ট্রানজিট অফ ভেনাস দেখতে এসেছিলেন। ডক্টর ভাস্কো আওড়াচ্ছিলেন জোড়ের পর দ্বিতীয় ভূখণ্ডের নাম তাহিতি ইত্যাদি। প্রকৃতি পরিবেশ দপ্তরের বাংলোর কাছে মা উ গ্রাম, সেখানে একটা ছোট বাংলো আছে। বিখ্যাত ব্রিটিশ লেখক সমারসেট মম সেই বাংলোয় বসে বিখ্যাত ফরাসি চিত্রকর গগ্যাঁকে নিয়ে মুন অ্যান্ড সিক্সপেন্স নামে বইটি লিখেছিলেন। গগ্যাঁ থাকতেন এর কাছেই একটি বসতি এলাকার ভিলা ভেতুরা নামে একটি বাড়িতে। তাহিতির একজন মহিলাকে বিয়ে করেছিলেন। মমের বাংলো এবং গগ্যাঁর বাড়ি কাল মঙ্গলবার আমাদের দেখানোর ব্যবস্থা করা হলো। হ্যাঁ, কাল মঙ্গলবার হইলে আজ সোমবার। আমরা দমদমে প্লেনে উঠছি শুক্রবার মর্নিং। 2টা দিন গেছে, আজ রবিবার, সানডে। হালদার মশাই, আমরা আন্তর্জাতিক তারিখ রেখার পূর্বে চলে এসেছি। ওই রেখার পশ্চিমে যখন রবিবার, তখন পূর্বে সোমবার। কন কি একই দিনে 2 তারিখ? এই ব্যাপারে আপনাকে আমি পরে বুঝিয়ে দেব। হালদার মশাই গুলিগুলি চোখে তাকিয়ে রইলেন। সরকারি বাংলোয় পৌঁছতে মাত্র 45 মিনিট লাগলো। লনে ফুল বাগিচা,
রঙিন টালির ঢালু ছাদ এবং দেওয়ালে আষ্টে পৃষ্ঠে বাহারি লতা। বাংলোটা সত্যি অতুলনীয়। দুজন সশস্ত্র রক্ষী সেলাম দিল গেটে। তাদের তাহিতির লোক বলেই মনে হলো। একজন উর্দি পরা দৈত্যাকৃতি লোক এসে আমাদের লাগেজ নিয়ে গেল। এয়ার কন্ডিশন বাংলোয় ঢুকে ডক্টর ভাস্কো বললেন, ওর নাম হলো হুয়া। একসময় আমেরিকায় ছিল, তাই ইংরেজি জানে। খুব বিশ্বস্ত লোক। এখন স্থানীয় সময় বিকেল 3টে। আপনারা ঘড়ি মিলিয়ে নিন। 4:30 সূর্যাস্ত। আমরা 5টায় ডিনার খাই। আপনারা কখন খাবেন বলে দেবেন। হুয়া, আপাতত কফি আর হালকা কিছু খাবার আনো। হুয়া চলে গেল। হালদার মশাই বললেন, এ বেডরুম কই? হোয়ার ইজ দি বেডরুম? ডক্টর ভাস্কো ওকে বেডরুম দেখিয়ে দিলেন। তিনি তখনই ঢুকে গেলেন। বললাম, হালদার মশাই তো খিদে পাওয়ার কথা, তো উনি হঠাৎ বেডরুমে ছুটলেন কেন? আমরা ড্রেসিং রুমে বসেছিলাম। চারদিকে র্যাক ভর্তি বই এবং সুদৃশ্য টবে রকমারি খুদে উদ্ভিদ। একটু পরে হুয়া কফি এবং খাবার ভর্তি ট্রে আনলো। ডক্টর ভাস্কো সেই বেডরুমের দরজা খুলে হালদার মশাইকে ডাকতে গেলেন। তারপর ফিরে এসে মুচকি হেসে বললেন, ডিটেকটিভ ভদ্রলোক ঘুমোচ্ছেন। ডিটেকটিভ নন, উনি অর্নিথোলজিস্ট। ঠিক ঠিক, ভুলে গিয়েছিলাম। এবার আমাদের প্রোগ্রামের কথা বলি। কাল বিকেলে পাপিতিতির আহি বন্দর থেকে একটা প্রাইভেট কোম্পানির জাহাজ যাবে ফাতুইভা দ্বীপে। ওরা যাবে খাদ্য সামগ্রী নিয়ে। পাতুইভা মার্কিন তদারকে আছে, কিন্তু দ্বীপবাসীরা মার্কিন খাদ্য পছন্দ করে না। তাছাড়া ওরা ডলারে দাম মেটাতে পারে না, তাই পণ্য বিনিময় প্রথা এখনও চালু আছে। খাদ্যের বদলে নারকেল ছোবড়া, শুটকি মাছ, এক ধরনের সামগ্রিক শ্যাওলা দেয়। এই শ্যাওলা কিন্তু সুস্বাদু। খাবেন নাকি? খাবো। বেশ, হুয়াকে বলে দিচ্ছি। কাল তো ওই জাহাজে আমাদের 2টো মোটর বোট থাকবে। আমরা সূর্যাস্তের আগেই কোকো পৌঁছে যাব। এবার আমরা তৈরি হয়ে যাচ্ছি। সঙ্গে যথেষ্ট অস্ত্রশস্ত্র থাকবে। ডক্টর ভাস্কো চলে যাওয়ার পর কর্নেল বললেন, হালদার মশাই ঘুমিয়ে নিন, চলো আমরা বিচ থেকে একবার ঘুরে আসি। এখানে খুব শিগগিরই সন্ধ্যা হয়। হুয়াকে বলে আমরা বাংলোর পূর্ব গেট দিয়ে বিচে নেমে গেলাম। ওদিকে কোনো রক্ষী নেই, কিন্তু কে বলে প্রশান্ত মহাসাগর প্রশান্ত? গর্জনে কানে তালা ধরে যাচ্ছিল, আর হাওয়া নয়, যেন সাইক্লোন বয়ে যাচ্ছে। সম্ভবত সরকার সংরক্ষিত এলাকা বলে ছোট্ট বিচ জনশূন্য। কর্নেল বাইনকুলারে সামুদ্রিক পাখির ঝাঁক দেখছিলেন। তারপর যেন বিশেষ কোনো পাখিকে অনুসরণ করার মতো বাঁদিকে ঘুরলেন। অদূরে উঁচু টিলা, একটা হোটেল দেখা যাচ্ছে সেখানে। বাইনকুলার চোখ থেকে নামিয়ে কর্নেল বললেন, অদ্ভুত। কি অদ্ভুত? ওই লোকটা। কোন লোকটা? দমদমে ওকে দেখেছি, হংকংয়েও দেখেছি, FAA এয়ারপোর্টেও দেখেছি। গোয়ার পর্তুগিজ বংশোদ্ভূতদের মতো দেখতে। তো ওই হোটেলটার নাম দেখলাম ফারাতিয়া। লোকটা বাইনোকুলারে আমাদের দেখছিল। দেখতেই পারে, আপনি যেমন দেখছিলেন, নিছক কৌতূহল। লোকটা জাহাজের নাবিক ছিল, কিংবা এখনো নাবিক, কারণ ওর বাহুতে উল্কি দেখেছি। নাবিকদের উল্কি এঁকে নেওয়ার একটা হবি আছে। ওর গায়ে ছিল নেভি ব্লু স্পোর্টিং গেঞ্জি। হংকং এয়ারপোর্টের ট্রানজিট লাউঞ্জে চোকাচুকি হতেই সে সরে যাচ্ছিল। সেই সময় ওর বাঁ বাহুতে উল্কিটা আমার চোখে পড়ে। আলো যথেষ্ট উজ্জ্বল ছিল, এক পলকের দেখা। উল্কিটা ঘোড়া মানুষের। মনে মনে একটু ভড়কে গিয়ে বললাম, খোঁজ নিলে হয়তো দেখবেন লোকটা এই তল্লাটে কোনো জাহাজে চাকরি করে। এখানকার নাবিকদের হয়তো কিংবদন্তি খ্যাত ঘোড়া মানুষের উল্কি এঁকে নেওয়ার একটা চল আছে। কিন্তু একজন সাধারণ নাবিক তাহিতির সেরা অভিজাত হোটেল ফারাতিয়ায় উঠেছে এবং আমাদের দিকে লক্ষ্য রেখেছে। ব্যাপারটা গোলমেলে। কর্নেল হন্তদন্ত হয়ে গেস্ট হাউসে ফিরলেন। ড্রয়িং রুমে টেলিফোন ছিল। ডক্টর ভাস্কোর সঙ্গে উনি চাপা গলায় কি যেন কথা বললেন। ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত মনে হয়নি। আমি বেডরুমে ঢুকে দেখি গোয়েন্দা ভদ্রলোক চিত হয়ে নাক ডাকাচ্ছেন। বাইনকুলার খাট থেকে ঝুলছে, ফিতে গলায় আটকানো।
জুতোও খোলেননি। সুইচ টিপে আলো জ্বেলে দিয়ে ডাকলাম, হালদার মশাই, হালদার মশাই। হ্যাঁ, এয়ারপোর্ট আইয়া পড়লো? না, ঘোড়া মানুষ। কই কই? ফারাতিয়া হোটেলে। হ্যাঁ, জয়ন্ত বাবু, আমি ভাবছিলাম। কি ভাবছিলেন তার বললেন না। প্রশস্ত এবং সুন্দর করে সাজানো ঘরের সৌন্দর্য মুগ্ধ দৃষ্টিতে দেখতে থাকলেন। এই ঘরে দুটো বিছানা। হালদার মশাই হঠাৎ উঠে দ্বিতীয় বিছানার গদি টিপে দেখে যেটায় শুয়েছিলেন সেটার গদি টিপলেন। তারপর বললেন, মাখন, বাটার, কিন্তু হেভি ক্ষুধা পাইছে। ড্রয়িং রুমে চলুন। কর্নেল তখন হুয়াকে আবার কফি আনতে বলছিলেন। হালদার মশাইকে দেখে ওর জন্য হালকা খাবার আনতে বললেন। প্যাসিফিক ওশান এখান হইতে কত দূর কর্নেল স্যার? বাংলোর নিচেই, ওই দরজা খুলে বেরোলেই বারান্দা, তারপর লন, লন থেকে নামলে বিচ। বাল্যকালে ভূগোলে পড়ছিলাম, একবার শুইয়া দেখব। সন্ধ্যা হয়ে গেছে, কাল ভোরে বরং দেখতে যাবেন। এত কাছে প্যাসিফিক ওশান, আর তারে শোবো না। হুয়া কফি আর স্ন্যাক্স আনলো। হালদার মশাই গোগ্রাসে খেলেন। তারপর পূবের দরজা খুলে বেরিয়ে গেলেন। বিচ পর্যন্ত অবশ্য উজ্জ্বল আলো পড়েছে ল্যাম্পোস্ট থেকে। কর্নেল এবং আমি বেরিয়ে ওদিকের বারান্দায় বসলাম। দেখলাম হালদার মশাই বিচে নেমে থমকে দাঁড়িয়েছেন। রাতের সমুদ্র দেখে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু হঠাৎ উনি গুঁড়ি মেরে বসলেন এবং বাঁদিকে হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে এগিয়ে অদৃশ্য হয়ে গেলেন। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, চলো তো দেখি কি ব্যাপার। বিচে নেমে দেখলাম হালদার মশাই কার সঙ্গে বালির ওপর জড়াজড়ি কিংবা কুস্তি করছেন। আমরা দৌড়ে যেতেই লোকটা বিচের শেষ প্রান্তে পাথরের চাইয়ে উঠে কাঁটা তারের বেড়া গলিয়ে পালিয়ে গেল। হালদার মশাই ফোঁস ফোঁস করে শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে বললেন, ঘুঘু দেখছে, ফাঁদ দেখে নাই। সুপি সুপি কাঁটা তারের বেড়া গলিয়ে বেটা যেই নিচে জাম্প করছে, পড়ছে আমার কোলে। লোকটা চোর, সামনে দুটা গার্ড রাখছে, এদিকে পেছনে চোর আসার রাস্তা পরিষ্কার। চোর কি সামনের দিক দিয়ে আসে? গভর্নমেন্টের কাজ কারবার সব দেশেই এক। বুঝলাম প্রাক্তন দুঁদে দারোগা হাত ফসকে চোর পালানোর জন্য খাপ্পা হয়ে গেছেন। কিন্তু এবার আমার মনে আতঙ্কের ছায়া পড়েছিল। কর্নেল আবার টেলিফোনে ডক্টর ভাস্কোর সঙ্গে কথা বললেন। তারপর চুরুট ধরিয়ে র্যাক থেকে একটা প্রকাণ্ড বই টেনে বার করে সেটা নিয়ে বসলেন। আমি পোশাক বদলে এলাম। দেখা দেখি হালদার মশাইও বদলে এলেন। সময় কাটছিল না। হালদার মশাই ক্রমাগত গোঁফেতা দিচ্ছিলেন এবং দুই কানে আঙুল ঢুকিয়ে গুঁতোগুতি করছিলেন। কতক্ষণ পরে ডক্টর ভাস্কো এলেন। ফারাতিয়া হোটেলে কোনো ভারতীয় নাগরিক ওঠেনি। আজ প্যান অ্যাম ফ্লাইটে যারা এসেছেন তাদের কারোর বাহুতে ঘোড়া মানুষের উল্কি নেই। আমার কিন্তু ভয় হচ্ছে কর্নেল সরকার, এই তল্লাশির জন্য পর্যটন দপ্তর চটে যাবে, আর পর্যটন থেকেই তাহিতির মোট রাজস্বের ৭৫% আসে। তাহলে লোকটা অন্য কোথাও উঠেছে। সে ফারাতিয়ার পূর্ব লনে ঢুকেছিল আমাদের উপরে নজর রাখতে। তারপর সে খাড়ি বেয়ে নেমে বেড়া গলিয়ে বিচে লাফ দিয়ে পড়েছিল। ঠিক, সে কোন উদ্দেশ্যে আসছিল কে জানে। বিচের দিকে আমরা গার্ড রাখি না, কারণ বিচটা মাত্র 50 মিটার লম্বা। সারা রাত আলো জ্বলে, দুধারে খাড়া পাহাড়। বিচটা প্রাচীন যুগে একটা খাড়ি ছিল। যাই হোক, আরো দুজন গার্ড বিচের দিকে রাখা হচ্ছে, তারা এখনই এসে যাবে। আর আরেকটা কথা, সতর্কতার জন্য আমাদের প্রোগ্রাম বদলেছি। ইয়া ব্লাঙ্কের জাহাজে যাচ্ছি না। একটা ট্রলার কোকো দ্বীপের দিকে মাছ ধরতে যায়। ট্রলারের একটা সুবিধা আছে, দ্বীপের খুব কাছাকাছি পৌঁছতে পারে। কাজেই আমাদের মোটর বোটের দরকার হবে না, দুটো রাবারের ভেলাই যথেষ্ট। হঠাৎ দরকার হইলে আমরা কি ভেলায় চেপে ফিরতে পারবো? ভয় নেই হালদার মশাই, ভেলা ওকুলে ভেসে যাবে না। হাজার হাজার দ্বীপের মধ্যে যে কোনো দ্বীপে পৌঁছে দেবে। অবশ্য সেখানে ঘোড়া মানুষের চেয়ে সাংঘাতিক প্রাণীও থাকতে পারে। না না, তা কইতাছি না। আমাদের সঙ্গে ব্যাটারি চালিত রেডিও ট্রান্সমিটার থাকবে। সিগন্যাল রিসিভিং সেট থাকবে ট্রলারের মালিক আউংয়ের কাছে। সে কাছাকাছি দ্বীপগুলোর মধ্যে ঘুরে বেড়াবে, সিগন্যাল পেলেই হাজির হবে। আউং চীনা জেলে তাহিতিতে যৌবনে পালিয়ে এসেছিল। সে আমাদের সরকারের বিশ্বস্ত লোক।
মাছ ধরতে গিয়ে অন্য দেশের যুদ্ধজাহাজের গতিবিধির খবর এনে দেয়। এদিকে ইয়াব্লাঙ্ক কোম্পানি ফরাসি হলে কি হবে, তাদের নাবিকরা মাতাল হলেই বেফাঁস কথা উগরে দিয়ে নিজেদের সরকারকে বেইজ্জত করে। ডক্টর ভাস্কো উঠে দাঁড়ালেন। তাহলে চলি কর্নেল সরকার, আমি গার্ডদের নির্দেশ দিয়ে নিরাপত্তা বাহিনীর গাড়ির সঙ্গে ফিরে যাব। শুকনো হাসি হাসলেন প্রকৃতি বিজ্ঞানী। সত্যি বলতে কি, আমি নার্ভাস হয়ে পড়ছি। চিয়ার আপ ডক্টর ভাস্কো। গোরা মানুষের চেয়ে স্বাভাবিক মানুষ কম বিপজ্জনক, তাকে এটা ওটা সহজ। মিস্টার হালদার তো তাকে ধরেই ফেলেছিলেন, বোঝা যাচ্ছে তার কাছে কোনো আগ্নেয়াস্ত্র বা ছুরি ছিল না, কাজেই তাকে পাত্তা দেওয়ার কোনো মানেই হয় না। পেটি থিফ। কি কন কর্নেল স্যার? কর্নেল ডক্টর ভাস্কোকে বিদায় দিতে গেলেন। হালদার মশাই প্যান্টের পকেট হাত রাখছিলেন নস্যির কৌটা গেল কই বলে শার্টের বুক পকেটে হাত গুঁজলেন। এই তো, আরে এটা আবার কি? উনি একটা দলা পাকানো কাগজ বের করে ফেলে দিলেন। কাগজটা আমি তুলে নিলাম কাপের থেকে। কাগজটার ভাঁজ সিধে করে দেখি ইংরেজিতে লেখা একটা অদ্ভুত চিঠি। মাননীয় কর্নেল স্যার, আপনারা কোথায় যাবেন আমি জানি, তাই আপনার সাহায্য প্রার্থী। যদি আজ রাত 10টা নাগাদ একা বিচে যান, মুখোমুখি সব কথা খুলে বলবো। আমি সামান্য মানুষ, আমাকে ভয়ের কারণ নেই। ইতি পিজি। হালদার মশাই নস্যি নিয়ে নাক মুচ্ছিলেন, বললেন, ও জয়ন্তবাবু, আমার পকেটে ওইটা আইলো কেমনে? মনে হচ্ছে চোর বেগতিক দেখে এটা আপনার পকেটে গুঁজে দিয়ে পালিয়েছে। সে কি? দেখি দেখি। চিঠিটা কর্নেলকে লেখা। চুপি চুপি বিচ দিয়ে এসে ওই বাংলোয় পৌঁছে দিতে চেয়েছিল, কিন্তু আপনার পাল্লায় পড়ে সেটা হয়নি। অগত্যা আপনার বুক পকেটে গুঁজে দিয়ে পালিয়েছে। কিন্তু আজ রাতে কর্নেল বিচে গার্ড মোতায়েনের ব্যবস্থা করে ফেললেন। আহারে বেচারা। এই সময় কর্নেল ফিরে গেলেন। হালদার মশাইয়ের হাত থেকে নিয়ে ওকে চিঠিটা দিলাম। উনি গম্ভীর মুখে পড়ার পর বুক পকেটে ঢোকালেন। তারপর অন্য বুক পকেট থেকে একটা টাইপ করা লিস্ট বের করে বললেন, প্যান অ্যামে আজ যারা তাহিতি এসেছে তাদের নাম ঠিকানা। ডক্টর ভাস্কো এয়ারপোর্ট থেকে জোগাড় করেছেন একটা কপি। পিজি পেদ্রো গার্সিয়া, পর্তুগিজ নাম মনে হচ্ছে। আজকাল সন্ত্রাসবাদীদের রুখতে প্লেন যাত্রীদের নাম, ঠিকানা, পরিচয়, গন্তব্য ইত্যাদি সব তথ্য পাসপোর্ট থেকে নিয়ে এয়ারপোর্ট টু এয়ারপোর্ট কম্পিউটার ব্যবস্থার মাধ্যমে পাঠানো হয়। পেদ্রো গার্সিয়া ভারতীয় নাগরিক, ঠিকানা রিপন লেন, কলকাতা, বয়স 35 বছর, পেশায় শিক্ষক। বিশেষ শনাক্তকরণ চিহ্ন নাকের ডান পাশে জড়ুল, উদ্দেশ্য পর্যটন। কর্নেল চুরুট ধরালেন ব্যস্তভাবে। এরই হাতে হয়গ্রীবের উল্কি দেখেছিলাম, অথচ সে শিক্ষক। পথে সে আমার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছে, বলেনি কেন? এদিকে ডক্টর ভাস্কো এর নামের পাশে লিখে রেখেছেন MAUAIN, রুম নাম্বার 31। বাহুতে উল্কি দেখতে পাইনি সরকারি গোয়েন্দারা। আশ্চর্য তো। একটা কথা বুঝি না, সরকারি বাংলো এরা গার্ড রাখছে কেন? কর্নেল স্যার বলছিলেন স্বর্গদ্বীপ, স্বর্গদ্বীপে গার্ড কেন? নরকের পাপি তাপিরা যাতে স্বর্গে হানা দিতে না পারে। ঠিক ঠিক। আচ্ছা হালদার মশাই, আপনি যেদিন পাসপোর্ট অফিসে ফর্ম আনতে গিয়েছিলেন, সেদিন কোনো লোকের সঙ্গে আপনার আলাপ হয়েছিল? হ্যাঁ, লম্বা লাইন ছিল। আমার পেছনে এক অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক ছিলেন। তার সঙ্গে আপনার আলাপ পরিচয় হয়েছিল কি? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছিলাম কোথায় যাওয়া হবে, বললেন তাহিতি। তখন আমিও বললাম, আরে আমিও তাহিতি যাব। এই করে আলাপ হইয়া গেল। তাহিতিতে একটা জাহাজ কোম্পানিতে চাকরি করেন ওর দাদা। উনি জানতে চাইলেন আমি কেন যাচ্ছি। তখন কইলাম গভর্নমেন্ট ইনভিটেশন, আমি একজন অর্নিথোলজিস্ট। উনি বললেন সেটা আবার কি? তখন সব কথা আপনি ফাঁস করে দিলেন, তাই তো? না না, ঘোড়া মানুষের কথা কই নাই, পেঁচা প্রজাপতির কথা কইছিলাম। মানে লাইনে দাঁড়িয়ে সময় কাটতেছিল না, তাই। আমি আপনার প্রশংসা করছিলাম কর্নেল স্যার, মা কালীর দিব্যি খারাপ কিছু বলি নাই। তাই শুনেই না উনি বললেন আপনারা কবে কোন ফ্লাইটে যাচ্ছেন, আমিও আপনাদের সঙ্গে যাব। সব বোঝা গেল, কিন্তু শুধু এটাই বোঝা গেল না কেন পেদ্রো গার্সিয়া
আমাকে এড়িয়ে চলল সারা পথ। কেন সে এভাবে গোপনে দেখা করতে চাইল? কি সাহায্য চায় সে আমার কাছে? কর্নেল টেলিফোনের কাছে গিয়ে ফোন গাইড বইয়ের পাতা উল্টাতে লাগলেন। তারপর ডায়াল করলেন। MAUA ইন। আমাকে রুম নম্বর 31-এ মিস্টার পেদ্রো গার্সিয়াকে দিন তো। কিছুক্ষণ পরে ফোন রেখে কর্নেল বললেন, ঘরে রিং হয়ে যাচ্ছে, কেউ ধরছে না। হয়তো বেরিয়েছে, পরে রিং করে দেখবেন। কিন্তু একটা কথা, তার যখন আপনাকে এত দরকার, সে এখানে আপনাকে রিং করছে না কেন? এ প্রশ্নের জবাবও পেদ্রো গার্সিয়াই দিতে পারেন। বলে কর্নেল বোতাম টিপে হুয়াকে ডেকে ডিনার রেডি করতে নির্দেশ দিলেন। ডিনারে ডক্টর ভাস্কো বর্ণিত সামুদ্রিক শ্যাওলা ছিল। আমার খুবই খারাপ লাগলো, কিন্তু হালদার মশাই এবং কর্নেল খেতে খেতে প্রশংসায় পঞ্চমুখ। খাওয়া শেষ করে সবে ড্রেসিং রুমে ঢুকেছি, টেলিফোন বাজলো। কর্নেল সাড়া দিলেন। ডক্টর ভাস্কো? সে কি? কোথায়? আপনি আপনি দয়া করে আসুন, আমি যেতে চাই। বডি যেন নড়ানো না হয়। না না ডক্টর ভাস্কো, এটা গুরুত্বপূর্ণ। কর্নেল ফোন রেখে গম্ভীর মুখে বললেন, পেদ্রো গার্সিয়াকে তার ঘরে কেউ খুন করে গেছে। কিছুক্ষণ পরে ডক্টর ভাস্কোর গাড়ি এলো। MAUA ইনের দিকে ছুটে চলল গাড়ি। পাপুনে নদীর ধারে নিরিবিলি জায়গায় একতলা হোটেল। কেন ইন বা সরাইখানা নাম দেওয়া হয়েছে কে জানে। গিয়ে দেখি বন্দুকবাজ নিরাপত্তা বাহিনী আর পুলিশ হোটেল ঘিরে রেখেছে। 31 নম্বর ঘর দক্ষিণ পশ্চিম কোণে এবং তার নিচেই নদী। নদীর ওপারে উঁচু গাছের জঙ্গল চোখে পড়ল। পেদ্রো বাথরুমের দরজায় খুন হয়েছে। দরজাটা খোলা, মাথা বাথরুমের ভেতরে এবং ধড় বাইরে। উপুড় হয়ে আছে মৃতদেহ। বোঝা যায় বাথরুমে ঢুকতে যাচ্ছিল সেই সময় আততায়ী মাথার পেছনে শক্ত কিছু দিয়ে আঘাত করেছে। রক্ত জমাট বেঁধে গেছে। ডাক্তার ফ্লোরোয়ার মতে আপাত দৃষ্টিতে এই ভদ্রলোক খুন হয়েছেন রাত 8টা নাগাদ। পেছনের দরজা খোলা ছিল, দরজার বাইরে ব্যালকনি, ব্যালকনির নিচে নদী। কাজেই আততায়ীর পালানো সহজ ছিল। রাত 8:30টায় ডিনার দিতে এসে পরিচারক দরজায় নক করে। বারবার নক করে সাড়া না পেয়ে ম্যানেজারকে খবর দেয়। ইন্টারকলিং সিস্টেমের দরজা, ডুপ্লিকেট চাবি দিয়ে ম্যানেজার দরজা খুলেই আঁতকে ওঠেন। পুলিশে খবর দেন। আপনার নির্দেশে মিস্টার পেদ্রোর দিকে ম্যানেজারকে নজর রাখতে বলেছিলাম। ম্যানেজার আমাকেও খবর দেন। টেলিফোন অপারেটর বলছে রাত 8:50-এ কেউ মিস্টার পেদ্রোকে রিং করেছিলেন। আমি অপারেটর বলল ঘরে রিং হয়ে যাচ্ছে। বলে কর্নেল পেছনের ব্যালকনিতে গেলেন। ফিরে এসে ঘরের ভেতরে চোখ বুলিয়ে বললেন, পেদ্রোর লাগেজ সার্চ করা হয়েছে? হ্যাঁ, সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কয়েকটা বই, ট্রাভেল গাইড আর জামা কাপড় আছে। একটা ব্যাগে পাসপোর্ট আছে, ক্যামেরা আর ভিউ ফাইন্ডার আছে। ওই দেখুন। কর্নেল লাশের দিকে ঝুঁকলেন। পেদ্রোর গায়ে চক্রাবক্রা রঙিন গেঞ্জি। বাঁ বাহুর ওপর কর্নেল টর্চের আলো ফেলে আতস কাঁচ দিয়ে সম্ভবত হয়গ্রীবের উল্কি খুঁজছিলেন। দেখলাম একটা মোটা জড়ুল আছে। হঠাৎ কর্নেল জড়ুলটা একটানে উপড়ে ফেললেন। একটা হয়গ্রীবের উল্কি দেখে চমকে উঠলাম। জড়ুলটা নকল, ইঞ্চিটাক চৌকো স্বচ্ছ সেলোফেন জাতীয় জিনিসের উপর বসানো। লাশটা চিৎ করতে হবে। ডক্টর ভাস্কো একজন পুলিশ চিফকে ফরাসিতে কথাটা বললেন। পুলিশ চিফের মুখ বেজায় গোমড়া। বুঝলাম বিদেশি নাক গলানোতে খেপে গেছেন। তার নির্দেশে দুজন পুলিশ লাশ চিৎ করে শোয়ালো। কর্নেল মৃত পেদ্রোর জিন্সের প্যান্ট তল্লাশ করে উঠে দাঁড়ালেন। ঘরে উজ্জ্বল আলো, তবু কর্নেল মেঝের কার্পেটে টর্চের আলো ফেলতে ফেলতে বিছানার কাছে ঝুঁকে পড়লেন। কি একটা তুলে নিয়ে পেদ্রোর লাশের কাছে গেলেন। পেদ্রোর ডান হাতের আঙুল আতস কাঁচে পরীক্ষা করে শটান উঠে দাঁড়ালেন। আমার কাজ শেষ ডক্টর ভাস্কো, আমরা বাংলোয় ফিরে যাব।
বাংলোয় ফেরার পথে কর্নেল বললেন, ডক্টর ভাস্কো, আপনি ফিরে গিয়ে মাছ ধরার ট্রলারের মালিক আউংয়ের সঙ্গে কথা বলুন। আমরা আজ রাতেই কোকো দ্বীপের দিকে পাড়ি জমাতে চাই। প্রতিটি মুহূর্ত মূল্যবান। পেদ্রোর খুনি কোকোর দিকে এতক্ষণ রওনা হয়ে গেছে। সব কথা আমি যথাসময় বলবো। ডক্টর ভাস্কো চিন্তিত মুখে বললেন, কিন্তু আমার সহকারী পিটার গিলম্যান হাইওয়ে দ্বীপের হনুলুলুতে 2 সপ্তাহের ছুটি কাটাতে গেছে। কাল সকালের প্লেনে ফিরবে। তাকে সঙ্গে না নিয়ে তাকে আর দরকার হবে না। কর্নেল স্যার, ওনারে কইয়া আমারে একখান রিভলভার দেওয়ার ব্যবস্থা করতে পারেন না? রাত 12টায় মৎস্য বন্দর হোয়ালাহা থেকে গোপনে চীনা জেলে আউংয়ের ট্রলারে আমরা পাড়ি জমিয়েছিলাম। পেদ্রো গার্সিয়ার খুনি ভয়ঙ্কর দ্বীপ কোকোর দিকে কোন আক্কেলে ছুটে যাবে বুঝতে পারছিলাম না। সেখানে নাকি সাংঘাতিক হিংস্র ঘোড়ামুখো মানুষের ডেরা। আমার বৃদ্ধ বন্ধু তখনও মৌনি বাবা, মুখে চুরুট, চোখ বন্ধ, সাদা দাড়িতে এক টুকরো ছাই। আউংয়ের মাছ ধরা ট্রলারের নিচের খোলটা মাছের গুদাম, ওপরে ইঞ্জিন ঘর সংলগ্ন একটা কেবিন, দুপাশে রেলিংয়ের খোলা ডেক। আমাদের দলে 2 জন সশস্ত্র রক্ষী, কোয়া এবং তিকি। তারা তাহিতির আদি বাসিন্দাদের বংশধর। প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাই ইঞ্জিন ঘরে উঁকি মেরে সম্ভবত ট্রলার চালানো দেখছিলেন। চালকের নাম চিচিন। সে বুড়ো জেলে আউংয়ের ছেলে। বাবা ছেলে মাত্র 2 জন মিলে প্রশান্ত মহাসাগরে মাছ ধরে বেড়ায়। তাদের সাহস আছে বটে। কেবিনটা ছোট্ট, দুধারে 2টো শোয়ার বাঙ্ক, মধ্যিখানে একটা ডাইনিং টেবিল। টেবিলে ম্যাপ বিছিয়ে কর্নেল এবং ডক্টর ভাস্কো কোকো দ্বীপের অবস্থান দেখছিলেন। ডক্টর ভাস্কো বললেন, দ্বীপের এই ম্যাপটা রাষ্ট্রপুঞ্জের লোকেরা হেলিকপ্টার থেকে দেখে তৈরি করেছিলেন। দ্বীপের গড়ন লক্ষ্য করুন, প্রায় 1 ফালি চাঁদের মতো। ইংরেজিতে ক্রেসেন্ট বলা চলে। তো পলিনেশীয় অঞ্চলের ভাষায় চন্দ্রকলাকে বলে কোকো। মোটামুটি দৈর্ঘ্য 3 মাইল, মাঝখানে চওড়া অংশ মাত্র 1 মাইল। পিঠের দিকটা খাড়া পাথুরে পাহাড়, উল্টো দিকটা ঢালু এবং অজস্র খাড়ি আছে। এই জায়গাটুকু বালির বীচ। আমরা বীচ দিয়ে দ্বীপে পৌঁছেছিলাম। কর্নেল বললেন, মনে হচ্ছে বিচের উত্তর অংশে ঘাস আর ফুলের জঙ্গলে পেঁচা প্রজাপতির ঝাঁক দেখেছি। এখন ওই দিকটায় দুর্ভেদ্য জঙ্গল। আমরা ক্যাম্প করেছিলাম বিচের ওপরে এইখানে। কিছুটা জঙ্গল সাফ করতে হয়েছিল। ভাই আউং, আপনার ট্রলার কতক্ষণে পৌঁছতে পারবে? ঘন্টা 3 লেগে যাবে। আমরা সাপের লেজ ধরে এগোচ্ছি। মুড়িয়া, রাজাতিয়া, তারপর বোরা বোরা দ্বীপের পাশ কাটিয়ে সব বেটার ছেলে দৌড়চ্ছে কোকোর বুক ঘেঁষে। সাপ বলতে ও সমুদ্র স্রোতের কথা বলছে। লেজ ছাড়লেই কিন্তু বিপদ। তবে ভাববেন না, চিচিনের মুঠো জোর প্রচন্ড। আপনি কি কখনো কোকোর কাছাকাছি মাছ ধরেছেন? ওখানে হাঙরগুলো রাক্ষসে। হাঙর ভেলা উল্টে দেবে না তো? দিতেও পারে, তখন সাঁতার দিতে হবে কিন্তু। রিভলভার পাইছি, গুলি করুন আর কারে ডর। তবে ভেলা উল্টাইলে সাঁতারের কথা কইলে কর্নেল স্যার, আমি জলপোকা। আচ্ছা ভাই আউং, কোকো দ্বীপের ঘোড়ামুখো মানুষ সম্পর্কে আপনার কি ধারণা? আমুদে আউংয়ের মুখ সঙ্গে সঙ্গে কেমন যেন পাংশু হয়ে গেল। চাপা স্বরে বলল, আমার ছেলে চিচিন একদিন দূরবীনে এক পলকের জন্য ভয়ঙ্কর জন্তুটাকে দেখতে পেয়েছিল। তারপর থেকে আমরা কোকো দ্বীপ এড়িয়ে চলি। তবে এই যে আপনাদের পৌঁছে দিতে কোকো দ্বীপের কাছে যাচ্ছি, সেটা মাননীয় আলবের্তো ভাস্কো মশাইয়ের খাতিরে। ওর সাহায্য ছাড়া তাহিতিতে আমি রাজনৈতিক আশ্রয় পেতাম না। তো আমি ওর কাছে ঋণী। কোকো দ্বীপে আপনি বা চিচিন
সন্দেহজনক আর কিছু লক্ষ্য করেছেন কি? দ্বীপটা সত্যি ভুতুরে। কমাস আগে এক রাত্রি ওখানে একটা আলো দেখেছিলাম। আলোটা কিছুক্ষণ নড়াচড়া করে ফুস নিভে গেল। ডেকে প্রচণ্ড হাওয়ার জলের ঝাপটানি। কৃষ্ণপক্ষের চাঁদের আলো ফুটেছে, কিন্তু গাঢ় কুয়াশার সঙ্গে জ্যোৎস্না মিশে সবকিছুই অস্পষ্ট। ট্রলারের আলোর ছটায় কালো জলের আলোড়ন দেখা যাচ্ছে। আউং ইঞ্জিন ঘরে গিয়ে কম্পাসের ওপর ঝুঁকে ছেলেকে কিছু নির্দেশ দিচ্ছিল। কিছুক্ষণ পরে ডক্টর ভাস্কো ডেকে গেলেন। তিনি রক্ষীদ্বয় কোয়া এবং তিকির সাহায্যে রাবারের ভেলা পাম্প করে ফুলিয়ে তাতে জিনিসপত্র বোঝাই করতে ব্যস্ত হলেন। দেখলাম ভেলায় দুটো করে ছোট্ট বৈঠা আটকানো আছে। হালদার মশাই তার বাইনোকুলার নিয়ে ডেকে পা বাড়িয়েই পিছিয়ে এলেন। কর্নেল ডেকের রেলিংয়ে ভর দিয়ে বাইনোকুলারে সমুদ্র দর্শন করতে থাকলেন। হালদার মশাই বাঁকা মুখে বললেন, গা গুলাচ্ছে, কি বিশ্রী গন্ধ, বাথরুম কই? দেখিয়ে দিতেই গোয়েন্দা প্রবর সবেগে ছুটে গেলেন। সমুদ্রে ভাসলে সি সিকনেস হয়, তাই আমাকে এবং ওকে কর্নেল ওষুধ খাইয়েছিলেন। বুঝলাম হালদার মশাইয়ের ওষুধ খাওয়া ব্যর্থ হয়েছে। ঢেউয়ের নাগরদোলায় এই রোগটার প্রাদুর্ভাব ঘটে, মানুষকে কাহিল করে ছাড়ে। আমারও অবশ্য বমিভাব আসছিল, কিন্তু তার চেয়ে কাবু করেছিল মাথার যন্ত্রণা। বেগতিক দেখে অ্যাসপ্রিনের বড়ি গিলব ভাবছি, সেই সময় ডক্টর ভাস্কো কেবিনে ঢুকলেন। সাংঘাতিক প্রতিক্রিয়া হবে মিস্টার চৌধুরী, একটু সহ্য করুন। আমরা আর আধ ঘন্টার মধ্যে ডাঙায় পৌঁছে যাব। দেখবেন মাথায় আর যন্ত্রণা হচ্ছে না। হালদার মশাই করুণ মুখে বেরিয়ে এসে বাঙ্কে চিত হলেন। পরক্ষণেই বাঙ্ক থেকে গড়িয়ে পড়ে মাতৃভাষায় কিছু একটা গালমন্দ করে উঠলেন। ডক্টর ভাস্কো তাঁকে উঠতে সাহায্য করে বললেন, উপকূলের কাছাকাছি বলেই ঢেউটা বেশি। কর্নেলের ডাক ভেসে এলো, ডক্টর ভাস্কো, ডক্টর ভাস্কো, ডক্টর ভাস্কো। ডক্টর ভাস্কো কেবিনের দরজা দিয়ে ডেকে ফিরে গেলেন। আমি টলতে টলতে দরজায় উঁকি দিলাম। সমুদ্রের গর্জন আর ইঞ্জিনের শব্দে ওদের কথা শোনা যাচ্ছিল না, কিন্তু ওদের হাবভাব দেখে মনে হলো দুজনেই উত্তেজিত। ততক্ষণে হালদার মশাই আবার বাথরুমে ঢুকেছেন। কর্নেল এবং ডক্টর ভাস্কো কেবিনে ফিরে এলেন একটু পরে। দেখলাম কর্নেলের দাড়ি ভিজে একাকার। দাড়ি থেকে জল ঝেড়ে তুম্ব মুখ করে বললেন, তাহলে যা ভেবেছিলাম তাই ঠিক হলো ডক্টর ভাস্কো। কিন্তু আপনার দেখতে ভুল হয়নি তো? না, আলোটা টর্চেরই। কে এমন দুঃসাহসী যে কোকো দ্বীপে টর্চ জেলে ঘুরে বেড়ায়? সঙ্গে দলবল এবং অস্ত্র থাকলে দুঃসাহসী হওয়া মানুষের স্বভাব ডক্টর ভাস্কো। কর্নেল চুরুট ধরালেন, একরাশ ধোঁয়া ছেড়ে ফের বললেন, ওই বীজ দিয়ে দ্বীপে ওঠা উচিত হবে না। আউংকে ডেকে পরামর্শ করা যাক। ডক্টর ভাস্কোর ডাকে আউং এলো ইঞ্জিন ঘর থেকে। কর্নেল সেই ম্যাপটা বের করে টেবিলে বিছিয়ে বললেন, ভাই আউং, এই বীজ ছাড়া অন্য কোথাও কি কোকো দ্বীপে ওঠা যায় না? বিচের উত্তরে একটা খাড়ি আছে। খাড়িটা বড় বড় পাথরে ভর্তি। পাথরগুলো এড়িয়ে আপনাদের ভেলা যদি কিনারায় পৌঁছতে পারে, খানিকটা ঢালু জায়গা পাবেন। কিন্তু ঢালু জমিটা ঘন জঙ্গলে ঢাকা। তাছাড়া পাশেই একটা ছোট্ট প্রপাত দেখেছি। প্রপাতের জল সমুদ্রে পড়ে হুল্লা হুল্লা নাচছে। এই মুলুকের নাচ কিন্তু। ডক্টর ভাস্কো ম্যাপে আঙুল রেখে বললেন, এই সেই প্রপাত। আসলে দ্বীপে একটা মিঠে জলের প্রস্রবণ আছে, সেটা সরু ঝর্ণার মতো নেমে এসছে। আমরা জানুয়ারি মাসে গিয়ে সেখান থেকেই পানীয় জল আনতাম। তো এই খাড়ি দিয়ে পৌঁছতে পারলে বরং ঝর্ণার ধারেই জঙ্গল কেটে ক্যাম্প করা যাবে। সেবার শুধু একটাই সমস্যা হয়েছিল, নারকেল বনের ভেতর দিয়ে মাথা বাঁচিয়ে জল আনতে হতো, কারণ ক্রমাগত শুকনো নারকেল বোমার মতন মাথায় পড়ত। মাথায় হেলমেট পরে যেতেই হতো, নইলে খুলি ফেটে মরার আশঙ্কা ছিল। সে কি বিচ্ছিরি ফটফট শব্দ জানেন কর্নেল সরকার? পাথরে নারকেল পড়ে ফেটে যায়,
সেই নারকোল শ্বাস খেতে আসে ঝাঁক ঝাঁক রাক্ষসে সামুদ্রিক কাঁকড়া, সে আরো এক উপদ্রব। আমারও আপনাদের সঙ্গে যেতে ইচ্ছে করছে। ওই কাঁকড়ার নাম নারকোল কাঁকড়া। খুব সুস্বাদু। এক বস্তা ধরতে পারলেই রাজা হয়ে যাব। তবে বেজায় ধূর্ত বেটার ছেলেরা। দেখি 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 চেচিনের সঙ্গে পরামর্শ করে আসি। বুড়ো ইঞ্জিন ঘরে চলে গেল। হালদার মশাই ততক্ষণে বাথরুম থেকে বেরিয়ে মেঝে কম্বল পেতে চিত হয়েছেন। তার শোচনীয় অবস্থা দেখে ডক্টর ভাস্কো তাকে ওষুধ খাইয়ে দিলেন। কর্নেল ম্যাপের দিকে ঝুঁকে পড়লেন। আউং ফিরে এসে বলল, চিচিন রাজি হচ্ছিল না। ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে একটা শর্তে রাজি করালাম। বললাম, সরকারি বড় কর্তারা এবং সশস্ত্র রক্ষী আছে, ওই সাংঘাতিক জন্তুটাকে মেশিন গানের গুলিতে ঝগড়া করে দেবে। তো ওই খাড়িতে ট্রলার ঢোকানো যাবে না। পাশের একটা খাড়িতে চিচিন ট্রলার নোংর করে রাখবে, কিন্তু চিচিনের একটা রাইফেল আর ডজন চারেক গুলি দরকার। এই হলো ওর সত্য। এখনই দিচ্ছি, আমরা অনেক অস্ত্র এনেছি। আবার প্রোগ্রাম বদলানোর দরুন আধ ঘন্টা দেরি হলো। ট্রলারের ইঞ্জিন যখন বন্ধ হলো এবং ঘর ঘর শব্দে নোংর পড়ল, তখন রাত 3:30 বাজে। দড়ির সিঁড়ি বেয়ে রাবারের দুলন্ত ভেলায় নামা এক বিপজ্জনক কসরত। অবাক হয়ে দেখলাম সি সিকনেসে কাহিল হালদার মশাই অক্লেশে ভেলায় অবতরণ করলেন। পুলিশ ট্রেনিং সম্ভবত এর কারণ। তারপর বৈঠা টানতেও তিনি দক্ষ। তার কারণ সম্ভবত তার অতীত জীবন, যা নদ নদীর দেশ পূর্ববঙ্গে কেটেছে। আউং নিজের পলিনেশীয় ক্যানু নামিয়েছিল। ছিপ নৌকার গড়নের এই ক্যানুতে মাছ ধরার জাল ছিল। বড় বড় পাথর এড়িয়ে ঢেউয়ের নাগরদোলায় কিভাবে কিনারায় পৌঁছেছিলাম বলতে পারবো না। আমি সারাক্ষণ চোখ বন্ধ করেছিলাম। নোনা জলে পোশাক ভিজে জবুথবু অবস্থা। হালদার মশাইকে বলতে শুনলাম, হাঙর গেল কই? বুড়া কইছিল হাঙর আছে। তারপরেই যেন একটা হুলুস্থুল বেঁধে গেল। সমুদ্র আর প্রপাতের গর্জন ছাপিয়ে হঠাৎ হাজার হাজার সামুদ্রিক পাখির চিৎকার শুরু হলো। আবছা জ্যোৎস্নায় তাদের ওড়াউড়িও দেখতে পেলাম। ওরা তো এখন ঘুমিয়ে থাকে, কেন ওরা জেগে উঠলো? মশাইরা সাবধান হন, সাংঘাতিক দানবটা নিশ্চয়ই আমাদের সাড়া পেয়েছে। আমি শুনেছি সে যেখানে যায় সেখানকার ঘুমন্ত পাখিরা ভয় পেয়ে পালাতে থাকে। কোয়া, তিমি, হ্যান্ড গ্রেনেড হাতে নাও। কর্নেল খাড়ির দিকে ঘুরে পাখিদের ওড়াউড়ি দেখছিলেন। আশ্চর্য, হঠাৎ ভয় পেল কেন ওরা? পাখিগুলো তো সিগাল, সারা রাত ওরা ঘুমিয়ে থাকে। ফিকে জ্যোৎস্নায় লক্ষ্য করলাম পাখির ঝাঁক খাঁড়ি থেকে দ্বীপের ওপরের কিছু অংশ জুড়ে চক্কর দিচ্ছে। হাজার হাজার পাখি মিলে যেন একটা বিশাল কালো চাকা অদ্ভুত শব্দে ঘুরপাক খাচ্ছে। কর্নেলের পাল্লায় পড়ে তো জীবনে অনেক বিপজ্জনক অবস্থায় কাটিয়েছি। যখন সব সাহস উবে গিয়ে আতঙ্কের রক্ত ঠান্ডা হিম হয়ে গেছে, কিন্তু কোকো দ্বীপে পা দিয়ে যে আতঙ্কের মধ্যে কিছুটা সময় কাটিয়েছিলাম, জীবনে তা ভুলব না। আমরা কর্নেলের নির্দেশে গুঁড়ি মেরে বসে পড়লাম। উনি টর্চ জ্বালতে নিষেধ করেছিলেন। আমরা আছি ঢালু জমির নিচে এবং ওপরে ঘন ঝোপঝাড়। কোয়া এবং তিকির এক হাতে দুর্ধর্ষ কালাশনিকভ রাইফেল, অন্য হাতে গ্রেনেড। তারা আমাদের সামনে একটা পাথরের দুপাশে হাঁটু দুমড়ে বসেছে। প্রতি মুহূর্তে ঘোড়ামুখ দানবটার আবির্ভাবের আশঙ্কা করছিলাম। কতক্ষণ পরে কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, সিগালগুলো চুপ করেছে, ওরা ডেরায় ফিরে গেছে। কিন্তু আমাদের আপাতত এখানেই অপেক্ষা করা উচিত। ভোরের আলো ফুটলে আমরা রওনা দেব। তবে সত্যি এ একটা রহস্যময় ঘটনা। হঠাৎ ওরা ভয় পেল কেন? দিনের আলো সত্যি মানুষকে হারানো সাহস ফিরিয়ে দেয়।
হাতি ঘাস, ফার্ন, রঙিন পাতাওয়ালা মানকচু জাতীয় গাছের ঝোপ, বুগেনভিলিয়া আর রং বেরঙের নাম না জানা ফুলের জঙ্গল পেরিয়ে সেই ঝর্ণাধারার পাশে আমাদের দুটো ক্যাম্প পাতা হয়েছিল। উত্তরে ছটফটিয়ে চলা ঝর্ণাধারার ওপারে এবং ক্যাম্প পশ্চিমে নিবিড় নারকোল বনে, সামনে দক্ষিণে রাবার গাছের জঙ্গল। ব্রেকফাস্ট করে কর্নেল এবং ডক্টর ভাস্কো গার্ড তিকিকে সঙ্গে নিয়ে বেরোলেন। এদের হাতে প্রজাপতি ধরা জাল দেখে বুঝলাম প্যাঁচা প্রজাপতির খোঁজে যাচ্ছেন। কর্নেল আমাকে এবং হালদার মশাইকে ক্যাম্প ছেড়ে যেতে নিষেধ করেছিলেন, না করলেও অন্তত আমি এক পা বাড়াতে রাজি নই। আউং কিছুক্ষণ দোনামোনা করার পর একটা সাঁড়াশি এবং বস্তা হাতে নারকোল বনের দিকে চলল। ওর পিঠে গোঁজা লম্বা একটা দা। কোয়া তাহিতির ভাষায় ওকে কিছু একটা বলল, কিন্তু আউং যেন নারকোল খেকো কাঁকড়ার নেশায় আচ্ছন্ন, কোয়ার কথা গ্রাহ্যই করল না। হালদার মশাই বাইনোকুলারে চারিদিক দেখছিলেন, হঠাৎ বললেন, ওগুলা কি ফল? বাতাবি লেবু নাকি? বলেই কোয়াকে জিজ্ঞেস করলেন, হোয়াট ইজ দিস ফ্রুট? বিগ ট্রি অ্যান্ড বিগ ফ্রুট। Breadfruit, delicious, sir. কয় কি জয়ন্তবাবু, রুটি ফল? গাছে রুটি ধরে নাকি? রূপ কথায় যা শুনছিলাম তা দেখি সত্যি। সেই যে এক রাখাল পিঠে পুঁতছিল, তার থেকে পিঠা গাছ হয়েছিল, পড়েন নাই? বলেছি। তারপর এক রাক্ষসী বুড়ি সেজে এসে পিঠে চাইল। রাখাল যেই তার হাতে পিঠে দিয়েছে, বুড়ি তাকে খপ করে ধরে ঝুলিতে পড়েছে। কাজেই সাবধান। হালদার মশাই খিক খিক করে একচোট হাসলেন। তারপর ফের বাইনোকুলারে রাবার গাছের জঙ্গলের পাশে ব্রেড ফ্রুটের গাছটা দেখতে লাগলেন। একটু পরে দেখি উনি বাইনোকুলার নামিয়ে পকেট থেকে রিভলভার বের করে এগিয়ে যাচ্ছেন। বললাম, আরে আরে হালদার মশাই, হালদার মশাই কোথায় যাচ্ছেন? একখান পিঠা না খাইয়া ছাড়ুন না। আরে যাবেন না, হয়গ্রীবোধ পেতে আছে। গোয়েন্দা প্রবর কানে নিলেন না, লম্বা পায়ে এগিয়ে গেলেন। গাছটা অন্তত 50 মিটার দূরে। হঠাৎ ওকে একটা পাথরের আড়ালে বসতে দেখলাম। তারপর গুঁড়ি মেরে রাবার গাছের জঙ্গলে ঢুকলেন। ওফ, কোয়া, দেখো তো উনি কোথায় গেলেন। আমি ক্যাম্প ছেড়ে নড়বো না, আমার চাকরি যাবে। কি করব ভাবছি, সেই সময় ঝর্ণার দিক থেকে আউং ছুটে এলো। তার হাতে সেই ধারালো দা। ভয়ার্ত মুখে সে কোয়াকে কিছু বলল। কোয়া রাইফেল বাগিয়ে ঝর্ণার দিকে ফিরে দাঁড়ালো। কি ব্যাপার মিস্টার আউং? ঘোড়া মুখ দানো ঝর্ণার ওপারে ঝোপের ভেতর মুখ বের করে উঁকি দিচ্ছিল। বলেন কি? হ্যাঁ মশাই, আমি স্পষ্ট দেখেছি। 4টে কাঁকড়া ধরেছিলাম, বস্তার সাঁড়াশি ফেলে পালিয়ে এসেছি। কর্নেল এবং ডক্টর ভাস্কো ফিরে আসুন, তারপর আপনার সাঁড়াশি আর বস্তা উদ্ধার করা যাবে। কিন্তু এদিকে তো এক কাণ্ড। কোয়া তাহিতির ভাষায় ওকে কিছু বলল। আউং আমার দিকে ঘুরে বলল, দানোটা ঝর্ণার ওপারে আছে, কাজেই আপনাদের সঙ্গী ভদ্রলোকের কোনো ভয় নেই। উনি হয়তো খরগোশ দেখেছেন। খরগোশের মাংস সুস্বাদু। মরিয়া হয়ে এগিয়ে গেলাম। রাবার বনের কাছে গিয়ে ডাকলাম, হালদার মশাই, হালদার মশাই। কোনো সাড়া এলো না। আরো কয়েকবার ডাকাডাকি করে ক্যাম্পে ফিরলাম। বরাবর দেখে আসছি অত্যুৎসাহী এই প্রাইভেট ডিটেকটিভ কেলেঙ্কারি না বাঁধিয়ে ছাড়েন না। কোয়া তার ভাঙা ভাঙা ইংরেজিতেই বলল, ইটিং ব্রেড ফ্রুট, শিওর। আরে কিন্তু ডাকাডাকি করেও তো কোনো সাড়া পেলাম না। পাকা ব্রেড ফুড খেলে ভীষণ ঘুম পায়। কিছুক্ষণ পরে কর্নেল এবং ডক্টর ভাস্কো ঝর্ণার দিক থেকে ফিরে এলেন। আউং হাউমাউ করে ঘোড়ামুখ দানোর খবর দিল এবং তার সাঁড়াশি আর বস্তা উদ্ধারের জন্য কাকুতি মিনতি শুরু করল। ডক্টর ভাস্কো বললেন, কোয়া, তুমি আউংয়ের সঙ্গে গিয়ে ওর জিনিসগুলো উদ্ধার করো। ইতিমধ্যে কর্নেলকে আমি হালদার মশাইয়ের দুঃসংবাদ দিয়েছি। কর্নেল ডক্টর ভাস্কোকে ঘটনাটা জানিয়ে ব্যস্তভাবে বললেন, মিস্টার হালদার সম্ভবত পেদ্রোর খুনি কিংবা তার দলের কাউকে অনুসরণ করেছেন। আমাদের এখনই ওর খোঁজে যেতে হবে। ডক্টর ভাস্কো ক্যাম্পে ঢুকে একটা রাইফেল নিয়ে এলেন। বললেন, তিকি, তুমি আমাদের সঙ্গে এসো। রাবার গাছের জঙ্গল এমন নিবিড় আর দুর্ভেদ্য যে কয়েক গজ এগিয়ে ডাইনে ব্রেডফ্রুট গাছের জঙ্গলে ঢুকতে হলো। কর্নেল বাইনোকুলারে গাছপালার ফাঁক দিয়ে কিছু দেখার পর বললেন, একটা পাথরের শৈলশিরা দেখতে পাচ্ছি। ওই শৈলশিরার নিচেই কি সমুদ্র?
কর্নেল সতর্ক দৃষ্টিতে হালদার মশাইয়ের গতিবিধির সূত্র খুঁজতে খুঁজতে হাঁটছিলেন। পাশে একটা নারকোল বনে অনবরত পটকা ফাটার মতো শব্দ চমকে উঠেছিলাম। তারপর বুঝলাম শুকনো নারকোল খসে পড়ছে। এবার ফার্ন আর বোগেনভিলিয়ার জঙ্গল পেরিয়ে ঢালু হয়ে ওপরে ওঠা মোটামুটি খোলা বিস্তীর্ণ জায়গা। নানা গড়নের পাথর, ঘাস আর ফলের হাসিতে ঝলমলে ঝোপঝাড়। কর্নেল হঠাৎ একখানে থেমে বললেন, ওই দেখুন ডক্টর ভাস্কো, পেঁচা প্রজাপতির ঝাঁক। ডক্টর ভাস্কো আস্তে আস্তে বললেন, হ্যাঁ, ডক্টর ভাস্কো, বুঝতে পেরেছি আপনার মন প্রজাপতিতে নেই, আগেও ছিল না। তবে এবার পেদ্রোর খুনি এবং তার সাঙ্গপাঙ্গরা আপনার দৃষ্টি আকর্ষণ করেছে। উনি চমকে উঠে কর্নেলের দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। পেদ্রো গার্সিয়া এক সময় ছিল তাহিতির জাঁ-ব্লা জাহাজ কোম্পানির নাবিক। সম্ভবত কারোর হুমকিতে চাকরি ছেড়ে কলকাতায় পালিয়েছিল। MAUA থেকে ফিরে গত রাত্রে আমি জাঁ-ব্লা কোম্পানিতে ফোন করে কথা জেনেছি। তার আগে অবশ্য আমার একটু সন্দেহ জেগেছিল। বাংলায় আপনার লেখা প্রজাপতির বইয়ে আপনার পুরো নাম আমি দেখেছিলাম। পেদ্রো খুন হওয়ার খবর গত রাত্রে আপনিই আমাকে যেচে পড়ে দিয়েছিলেন। তার মানে পেদ্রোর দিকে আপনার নজর ছিল। আমি খুব কৌতূহলী চরিত্রের লোক ডক্টর গার্সিয়া। এখানে আসার আগে কোকোদ্বীপ সম্পর্কে কলকাতার ফোর্ট উইলিয়ামে গিয়ে পুরনো সামরিক নথিপত্র ঘেঁটেছিলাম। 1760 সালে পর্তুগিজ জলদস্যু ওসভালদো দে মেলো দে গার্সিয়া ঘাঁটি ছিল কোকোদ্বীপ। পরে অবশ্য জেনেছি পেদ্রো গার্সিয়া তার বংশধর। জাঁ-ব্লা কোম্পানিতে ফোন করে এও জেনেছি আপনার সুপারিশে পেদ্রোর চাকরি হয়েছিল, কিন্তু সম্ভবত সে কারোর হুমকিতে চাকরি ছেড়ে পালায়। এক কথা বারবার শুনতে চাইনি, আপনার বক্তব্য কি? আপনি ব্যাঙ্গালোর সম্মেলন থেকে কলকাতা হয়ে ফেরার সময় পেদ্রোর সঙ্গে রিপন লেনে দেখা করতে গিয়েছিলেন। সতর্কতার দরুন আপনি কাছেই ইলিয়ট রোডে আমার সঙ্গে দেখা করেন। যাই হোক, পেদ্রো আপনার কথায় আবার তাহিতি এসেছিল। সম্ভবত সে টের পায় আপনি তাকে ফাঁদে ফেলেছেন। কলকাতার পাসপোর্ট অফিসে মিস্টার হালদার তাকে আমার কীর্তিকলাপ জানিয়েছিলেন, তাই সে আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। আমার সঙ্গে ফোনে কথা বলতে সাহস পাইনি। তার কারণ অবশ্য অনুমান করা যায়, ফোনে আপনার আড়ি পাতার ভয় ছিল পেদ্রোর। কিন্তু আমি ওকে খুন করিনি। না হয় আপনি খুন করেননি, তবে পূর্বপুরুষের গুপ্তধনের ম্যাপ হাতাতে দরকার হলে আপনি তা করতেন। আপনার দুর্ভাগ্য, তার আগেই আপনার প্রতিপক্ষ পেদ্রোকে খতম করে ম্যাপ নিয়ে পালিয়ে এসেছে। পেদ্রোর সঙ্গে আপনার রক্তের সম্পর্ক ছিল ডক্টর গার্সিয়া। প্রমাণ দিতে পারেন? পারি। নিহত পেদ্রোর পকেট থেকে পকেটমারদের কৌশলে আমি এই চিঠিটা হাতিয়েছিলাম। চিঠিটা পর্তুগিজ ভাষায় লেখা। পর্তুগিজ ভাষা রোমান হরফে লেখা হয়, তবে আপনার দপ্তরের বাংলোর পরিচারক হুয়া পর্তুগিজ জানে। সে আমাকে সাহায্য করেছে। এটা আপনার লেখা চিঠি। ডক্টর ভাস্কো চিঠিটা ছিঁড়ে ফেলে বললেন, ঈশ্বরের দোহাই কর্নেল সরকার, এসব কথা আর নয়। আপনি আমাকে সহ্য করুন, আমি আপনাকে। গুপ্তধনের ভাগ দেবেন তো? গুপ্তধনে আমার মাথা ব্যথা নেই ডক্টর গার্সিয়া। আমি সাংঘাতিক ঘোড়ামুখো মানুষ সম্পর্কেই আগ্রহী। কর্নেল, আপনি হালদার মশাইয়ের কথা ভুলে গেছেন। উনি হয়তো বিপদে। না ডার্লিং, বায়নোকুলারে দেখে নিয়েছি হালদার মশাই ওই শৈলশিরার নিচে একটা পাথরের আড়ালে ঘাপটি মেরে বসে আছেন। হিংস্র দানবটির ভয়ে আপনি আর কোকোদ্বীপে আসার আশা ছেড়েই দিয়েছিলেন। তাছাড়া এই বিতর্কিত দ্বীপে বারবার আসতে দেওয়ার অনুমতি তাহিতি সরকার দিত না। কিন্তু আন্তর্জাতিক প্রকৃতি পরিবেশ বিজ্ঞানী মহলে সুপরিচিত এই কর্নেল নীলাদ্রি সরকার আপনার আবার কোকোদ্বীপে আসার সুযোগ করে দিয়েছিলেন। তবে সতর্কতার জন্য আপনি পেদ্রোকে কি আমার ছায়া না মারাতে নির্দেশ দিয়েছিলেন? হ্যাঁ। নিহত পেদ্রোর আঙুলে এবং খাটের নিচে আতস কাছে আমি জীর্ণ প্রাচীন কাগজের আঁশ দেখেছি।
ওটাই সম্ভবত গুপ্তধনের ম্যাপ। কিন্তু আপনি শুনলে দুঃখিত হবেন ডক্টর গার্সিয়া, কলকাতার ফোর্ট উইলিয়ামের সামরিক নথিপত্রে দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা কোকো দ্বীপে সামরিক ঘাঁটি গড়ার সময় ডিনামাইটে ওই শৈলশিরার একটা অংশ ধসিয়ে দিয়েছিল। ব্রিটিশ গুপ্তচর সংস্থার সূত্রে খবর পাওয়া যায় জাপানিরা সেখানে প্রচুর সোনা দানা হিরে জহরত আবিষ্কার করে। হায় ঈশ্বর! আরে ওই যে কর্নেল সরকারি সঙ্গী ভদ্রলোক পালিয়ে আসছেন। দেখলাম প্রাইভেট ডিটেকটিভ ঊর্ধ্বশ্বাসে আমাদের দিকে দৌড়ে আসছেন। আমাদের দেখতে পেয়ে ওর গতি বেড়ে গেল। কাছে এসে হাঁসফাঁস করে বললেন, পলাইয়া যান, হয়গ্রীব ইজ কামিং। কর্নেল কিছু বলার আগেই উনি পাশ কাটিয়ে গিয়ে পেছনে একটা নারকোল গাছে তরতর করে উঠে গেলেন। আমরা দৌড়ে গেলাম। মাথায় নারকোল পড়বে হালদার মশাই, ফুলি ফেটে যাবে। তখনই একটা নারকোল নিচে পাথরে পড়ে হঠাৎ শব্দ করে ফেটে গেল। সঙ্গে সঙ্গে গোয়েন্দা প্রবর নেমে এলেন। ডক্টর ভাস্কোকে উত্তেজিতভাবে বললেন, এ কি রিভলভার মশাই, 2 নম্বরই জিনিস। ট্রিগার টেনে ঘুরি বেরোলো না। ডক্টর ভাস্কো আমাদের 3 জনকে 3টে খেলনা রিভলভার দিয়েছেন হালদার মশাই। কেন উনি চাননি আমরা আত্মরক্ষা করতে পারি। কেন গুপ্তধনের অভিযাত্রীদের এই স্বভাব। তবে পরে আমি বুঝিয়ে বলবো। বলে কর্নেল ডক্টর ভাস্কোর হাত ধরে টানলেন। দুঃখ করে লাভ নেই ডক্টর গার্সিয়া, এবার পেদ্রো খুনি এবং তার সাঙ্গপাঙ্গদের একটা বিহিত না করে দ্বীপ থেকে চলে যাওয়াটা উচিত হবে না। সেই সঙ্গে ঘোড়ামুখো মানুষটাকেও পাকড়াও করা দরকার। চলুন আপাতত ক্যাম্পে ফেরা যাক। কিন্তু ক্যাম্পে ফিরে হকচকিয়ে গেলাম। 2টো ক্যাম্প মুখ থুবড়ে পড়ে আছে, জিনিসপত্র চারিদিকে ছড়ানো, ভাঙচুর অবস্থা। কোয়া এবং আউংয়ের কোনো পাত্তা নেই। ডক্টর ভাস্কোকে এখন কাকতাড়ুয়ার মতো দেখাচ্ছিল। ভাঙা গলায় অতি কষ্টে বললেন, আমাদের এখনই দ্বীপ ছেড়ে পালাতে হবে। সাংঘাতিক জন্তুটা কোয়া এবং আউং বেচারাকে নিশ্চয়ই মেরে ফেলেছে। এ আমারই পাপের ফল। হ্যাঁ, আমাদের ভেলা দুটো ছিঁড়ে ফেলেছে, আয়ুঙ্করের কেনুটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এবার আমরা চিচিনে ট্রলারে ফিরবো কি করে? ভগবান, এবার বেঘরে প্রাণটা যাবে। শুনেছি ঘোড়ামুখো দানোটার গায়ে গুলি লাগে না। কর্নেল বাইনোকুলার দিয়ে ঝর্ণাটার দিকে দেখছিলেন। বললেন, আচ্ছা হালদার মশাই, হয়গ্রীবকে আপনি কোথায় দেখেছিলেন? হালদার মশাই উত্তেজনার উপশমে নস্যি নিচ্ছিলেন। বললেন, একটা লোক উঁকি দিতাছিল দেখে তাকে ফলো করছিলাম। ওদিকে পাহাড়ের একটা সাতালে হঠাৎ করে দেখি হয়গ্রীব, রিভলভার গুলি বেরোলো না। কি করুন, পালাই এলাম। আমারে দেখে বিকট সিহি করে দাঁত মুখ খিঁচাইয়া তেড়ে আসছিল। একটা খটকা লাগছে। ক্যাম্প থেকে ওই শৈলশিরার দূরত্ব সিধে অন্তত 2 মাইল। কাজেই এই ক্যাম্পে জন্তুটা হামা দিয়ে অত দূর পৌঁছতে হলে তার ডানা থাকা দরকার। হালদার মশাই, জন্তুটা কেমন দেখতে? ধর গরিলার মতো, মুখ ঘোড়ার মতো, কালো কুসকুসে রং, লোমে ভর্তি। ডক্টর ভাস্কো এবং তিকি ক্যাম্প টেনে সারাচ্ছিলেন। ডক্টর ভাস্কো বললেন, সর্বনাশ! রেডিও ট্রান্সমিটারটাও আছড়ে ভেঙেছে। খাবারের প্যাকেট বোঝাই পেটি দুটোও দেখতে পাচ্ছি না। কি অস্ত্রের বাক্সটাও নেই। এটা কোনো জন্তুর কাজ নয়। না। বলে কর্নেল হঠাৎ ঝর্ণার দিকে এগিয়ে গেলেন। তারপর হাঁক দিলেন, মিস্টার আউং, ভয় নেই, গাছ থেকে নেমে আসুন। দেখলাম ঝর্ণার ধারে একটা ঝাঁকড়া গাছ থেকে আউং নেমে এলো। আমি এবং হালদার মশাই দৌড়ে গেলাম। আউং বেজার মুখে বলল, ছ্যা, কোয়া এত ভীতু জানতাম না। হঠাৎ আমাকে ফেলে পালিয়ে গেল। আমি ভাবলুম ও দানোটাকে দেখেছে, তাই গাছে উঠে প্রাণ বাঁচালাম। তারপর তার চোখ গেল ক্যাম্পের দিকে। দানোটা তো সত্যি হানা দিয়েছিল ক্যাম্পে। সর্বনাশ! আমার কেনটাকে বেটা আস্ত রখিনি দেখছি। কর্নেল বললেন, আপনি ক্যাম্পের দিকে তাকাননি? কোনো শব্দ পাননি? না, ভয়ে চোখ বুঝেছিলাম। আর ঝর্ণার যা বিচ্ছিরি শব্দ, কিছু শোনা যায় না। কর্নেল ক্যাম্পের কাছে ফিরে এসে বললেন, ডক্টর ভাস্কো,
আমাদের দুটো ক্যাম্প কাটাতে হবে, খাদ্যের অভাব হবে না। দ্বীপে নারকোল আর ব্রেড ফ্রুট আছে, ঝর্ণার জলে মাছের অভাব হবে না, নারকোল খেকো কাঁকড়াও আছে। কি বলুন ভাই আউং? আউং দোনামোনা করে সায় দিল, কিন্তু ডক্টর ভাস্কো রুষ্ট হয়ে বললেন, আপনারা থাকুন, আমরা আর এক মুহূর্ত এখানে থাকছি না। খোয়া নিশ্চয়ই হিংস্র জন্তুটার পাল্লায় পড়েছে। আবার আবার আমাকে সরকারের কাছে জবাবদিহি করতে হবে। চলো তো কি, আউং এসো। কিন্তু যাবেন কি করে কর্তা? ওদিকের খাড়িতে চিচিন আমাদের জন্য অপেক্ষা করছে। ট্রলারে পৌঁছতে হলে সাঁতার কাটতে হবে, আর জলে নামলেই হাঙর গিলে খাবে যে। এই সময় তিকি তাহিতির ভাষায় ডক্টর ভাস্কোকে কিছু বলল। শুনেই উনি চমকে উঠলেন। আউংয়ের মুখেও বিস্ময় লক্ষ্য করলাম। তারপর ফোঁস শব্দে শ্বাস ফেলে ডক্টর ভাস্কো বললেন, ঠিক আছে, ঠিক আছে কর্নেল সরকার, আমি থাকছি। কর্নেল হাসলেন। হ্যাঁ, কোহার বিশ্বাসঘাতকতার শাস্তি দেওয়ার জন্য আপনার থাকা দরকার। তার মানে? মানে যথাসময় বুঝবে ডার্লিং। কর্নেল ক্যাম্পের তেরপোলে হাত লাগালেন। এসো, তোমরা হাত লাগাও। ক্যাম্প দুটো খাটানো হলো। তিকি আউংয়ের সঙ্গে গিয়ে ওর থলে এবং সাঁড়াশি নিয়ে এলো। অনেক নারকোল আর কাঁকড়া ছিল থলে। খুশি হয়ে দেখলাম ওরা এক গাঁতি কলাও এনেছে। ঝর্ণার ধারে একটা কলা বনের খবর পাওয়া গেল। কর্নেল বললেন, পলিনেশিয়ার সব দ্বীপে অজস্র কলা গাছ আছে। আমরা এগুলোকে বলি সিঙ্গাপুরি কলা। আসলে এ সবই প্রকৃতির দান। ডক্টর ভাস্কো কর্নেলের কাছে ক্ষমা চেয়ে আমাদের রিভলভার 3টে ফেরত নিলেন। 3টেই খেলনা মাত্র। ভাবতে বুক কেঁপে উঠল। হয়গ্রীবের কথা আলাদা, কিন্তু পেদ্রোর খুনির দলের হাত থেকে খেলনা অস্ত্র দিয়ে কি আত্মরক্ষা করা যেত? এবার ডক্টর ভাস্কোর সত্যিকারের রিভলভার কর্নেলের পাতলুনের পকেটে ঢুকল। তিকির কোমরে বেল্টে আটকানো হ্যান্ড গ্রেনেড ভর্তি ছোট্ট হ্যাভারস্যাক। সে তার রাইফেলটা আমাকে দিতে সেটা হালদার মশাই ছিনিয়ে নিলেন। জয়ন্তবাবুর কাম না, আমি 34 বৎসর পুলিশে চাকরি করছি। মিস্টার টিকি, গিভ মি 1 এক্সট্রা বুলেট কেস। অগত্যা কর্নেলের পরামর্শে আউং তার দা দিয়ে একটা গাছের ডাল কেটে লাঠি বানালো। সেটা আমাকে দিয়ে আমুদে লোকটি বলল, নাকে ঘাম মারলে সব পালোয়ান জব্দ। এ আমাদের চীনা প্রবাদ কর্তা। কাঁকড়ার রোস্ট, রুটি ফল, নারকলের শাঁস আর কলা দিয়ে সুস্বাদু লাঞ্চ খাওয়ার পর কর্নেল বললেন, আমরা ঝর্ণার ধার দিয়ে শৈলশিরার দিকে যাব। আমার ধারণা প্রতিপক্ষ প্রস্রবণের কাছাকাছি কোথাও লুকিয়ে আছে, কারণ ওখানেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা ঘাঁটি করেছিল। ক্যাম্পে লুটেরারা ভাগ্যিস টর্চগুলো নিয়ে যায়নি। আসলে প্রত্যেকের টর্চ ছিল ক্যাম্প খাটের বিছানার তলায়। ওরা বিছানা খাট শুদ্ধ উল্টে ফেলেছে। টর্চগুলো বিছানার তলায় চাপা পড়েছিল। নারকোল বনগুলো এড়িয়ে ফার্ন আর ফুলে ঢাকা ঝোপের আড়াল দিয়ে আমরা সতর্ক দৃষ্টি রেখে এগিয়ে যাচ্ছিলাম। এক জায়গায় আউং একটা সাপকে দুটুকরো করল। এবার প্রতি মুহূর্তে সাপের আতঙ্ক। কোথাও কোথাও ঘাসে ঢাকা খোলা জমি আর পাথর। সেখানে আমরা পাথরের আড়ালে গুঁড়ি মেরে এগোচ্ছিলাম। তারপর চড়াই শুরু হলো। বাঁ পাশে ঝর্ণার ধারার ছলছল শব্দ। উঁচু গাছের অরণ্যের মধ্যে ঢুকে কর্নেল চাপা স্বরে বললেন, একে বলে রেন ফরেস্ট। প্রতিটি গাছ থেকে ঘন লতাপাতার ঝালর নেমে এসেছে। আউং দা দিয়ে সাবধানে ঝালরগুলো কেটে পথ করে দিচ্ছিল। আবছা আধার, কিন্তু কর্নেল টর্চ জ্বালতে নিষেধ করেছেন। সাপের আতঙ্কে লতা দেখলেই শিউরে উঠছিলাম। একবার আঁতকে উঠে লাঠির ঘা মেরে একটা লতাকে ছেঁতড়ে দিলাম। সামনে খোলা পাথুরে জমি দেখা গেল। কর্নেলের ইশারায় আমরা থমকে দাঁড়ালাম। বাঁদিকে পাথরের একটা প্রকাণ্ড প্রাকৃতিক চৌবাচ্চা দেখা যাচ্ছিল। ওটাই তাহলে প্রস্রবণ। সামনে ন্যাড়া পাথরের পাহাড়ের নিচে কয়েকটা ভাঙাচোরা পাথরের ঘর। জাপানিদের ঘাঁটির ধ্বংসাবশেষ। ওই পাঁচিলগুলো বাংকার ছিল সম্ভবত। পাঁচিলে কামান এবং মেশিন গানের নল ঢোকানোর গর্তগুলো এখনো টিকে আছে। উনি বাইনোকুলারে দেখতে থাকলেন। হালদার মশাইও বাইনোকুলার চোখে রেখে হাঁটু দুমড়ে বসে পড়লেন। একটু পরে
একটা বাংকারের আড়াল থেকে একটা লোক বেরিয়ে চারদিক দেখে নিল। তার হাতে রাইফেল। শৈলশিরার ফাঁক দিয়ে আসা রোদের কাছে আসতেই চিনতে পারলাম তাকে। আমাদের গার্ড কোয়া। ডক্টর ভাস্কো রাইফেল তাক করতেই কর্নেল বাধা দিলেন। বিশ্বাসঘাতক কোয়াতিকিকে গোপনে তার সঙ্গে পালাতে বলেছিল, গুপ্তধনের লোভ দেখিয়েছিল। একটু অপেক্ষা করুন। কোয়া প্রস্রবণের ধারে গিয়ে রাইফেল রেখে আঁজলা ভরে জল খেল। তারপর পায়ের জুতো খুলে পা চুবিয়ে বসে রইল। আরে তাহিতির লোকের এই বিচ্ছিরি অভ্যাস, ঘন্টার পর ঘন্টা জলে পা ডুবিয়ে বসে থাকবে। কর্নেলের ইশারায় আমরা ডাইনে ঘুরে জাপানি ঘাঁটির কাছাকাছি চলে গেলাম। মাত্র 20 মিটার দূরত্ব। বাংকারের পেছনে দুজন লোক শাবল দিয়ে খুঁড়ছে। একজন পাশে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছে। এই যে দেখছি গিলম্যান। হ্যাঁ, আপনার সহকারী বিজ্ঞানী পিটার গিলম্যান। কর্নেল বাধা দেওয়ার আগেই ডক্টর ভাস্কো এক লাফে বেরিয়ে গর্জন করলেন, খুলি উড়িয়ে দেব গিলম্যান। পিটার গিলম্যান এক লাফে ওপরে একটা ভাঙা ঘরে ঢুকে গেল। ওর সঙ্গী দুজনও ভ্যাবা চাকা খেয়ে ওকে অনুসরণ করল। কর্নেল দৌড়ে গেলেন। ততক্ষণে ডক্টর ভাস্কো এবং তিকি সেখানে পৌঁছে গেছে। আউং এবং আমি গিয়ে দেখি দুটো রাইফেল পড়ে আছে। ভাঙা ঘরের ভেতরে কয়েকটা ক্যাম্প খাট এবং আরো কিছু জিনিস। আমাদের ক্যাম্প থেকে লুট করে আনা জিনিসপত্র নিশ্চয়ই ওর মধ্যেই আছে। ডক্টর ভাস্কো এবং তিকি ঘরে ঢুকে উধাও হয়ে গেল। ঘরগুলো শৈলশিরার গায়ে। বার কত গুলির শব্দ শুনতে পেলাম, কিন্তু হালদার মশাই কোথায় গেলেন? কর্নেল বাংকারের শেষ প্রান্তে গিয়ে বললেন, বাহ বাহ হালদার মশাই, এই তো চাই। গিয়ে দেখি হালদার মশাই সবে প্রস্রবণ থেকে উঠেছেন। একেবারে বেড়াল ভেজা অবস্থা, তবে ওর হাতে এখন দুটো রাইফেল। মুখের জল মুছে বললেন, হালার বান্দর পলাইয়া গেল। বুঝলাম কোয়ার রাইফেল বাগাতে পারলেও তাকে বাগাতে পারেনি। গুঁড়ি মেরে গিয়ে আগে তার রাইফেল হাতিয়েছিলেন। ভাগ্যিস কোয়া এদিকে পেছন ফিরে বসেছিল। কর্নেল উদ্বিগ্ন মুখে বললেন, ডক্টর ভাস্কো ওদের তাড়া করে গেছেন। চলো চলো তো দেখি। বাংকারের রাইফেল দুটোতে গুলি ভরা ছিল। কর্নেল এবং আমি সে দুটো নিলাম। হালদার মশাই ধপাস করে বসে পড়লেন। আমরা একটার পর একটা ঘর পেরিয়ে গিয়ে দেখি শৈলশিরার প্রকাণ্ড ফাটলের পাশে একটা চাতালে দাঁড়িয়ে আছেন ডক্টর ভাস্কো এবং তিকি। ডক্টর ভাস্কো হতাশ মুখে বললেন, নিচের খাড়িতে ওদের মোটর বোট ছিল, পালিয়ে গেল। এখানে একটা মোটা শেকল ঝুলছিল, এটা বেয়ে ওরা উঠে এসেছিল, আর এটা বেয়েই নেমে গেছে। জাপানি সেনাদের কীর্তি। তবে আশ্চর্য, শেকলটা এখনো ছিঁড়ে যায়নি। আমরা নিচে সেই বাংকারে ফিরে এলাম। তারপর একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে আঁতকে উঠলাম। হালদার মশাই বাংকারে পিঠ ঠেকিয়ে বসে আছেন। ভিজে রাইফেল দুটো তবু ছাড়েননি। মুখে আতঙ্কের ছাপ। তবু কাকে ধমক দিচ্ছেন, আর আগাইলে খুলি উড়াইয়া দেবো। আবার আগায়। শ্রী বিষ্ণুরে ডাকুন নাকি? দাপরে ব্যাজ চুরি করছিলা, শ্রী বিষ্ণু তোমার ঘাড় মটকাইয়া মারছিলেন, মনে নাই? হ্যাঁ, সেই সাংঘাতিক হয়গ্রীবই বটে। কালো লোমে ঢাকা দুবে প্রাণীটার মুখ অবিকল ঘোড়ার মতো। মোটা সোটা হিংস্র দাঁত বেরিয়ে আছে। সে বিকট চিহি শব্দ করে উঠতেই কর্নেল আমাদের অবাক করে আচমকা তার উপর ঝাঁপিয়ে পড়লেন। প্রাণীটি অমনি ধরাশায়ী। ডক্টর ভাস্কো, তিকি এবং আমি রাইফেল বাগিয়ে ঘিরে ধরলাম। কর্নেল এক টানে ঘোড়ার মুখটা উপড়ে নিতেই এক সাহেবের মুখ বেরিয়ে পড়ল। কর্নেল তার পিঠের বোতাম পটাপট ছাড়িয়ে ফেলে কালো লোমে ঢাকা খোলসটি খুলে ফেললেন। ডক্টর ভাস্কো কিছু বলার আগেই তিকি বলে উঠল, আরে এ তো দেখছি সেই ফেরারি জলদস্যু জন হফগ্রিভ। হয়গ্রীব। মার্কিন সরকার এর মাথার দাম ঘোষণা করেছিল $50,000। যাক, পূর্বপুরুষের গুপ্তধনের কিছুটা উসুল হবে। হাফগ্রিভসকে বেঁধে ফেলো। ওই ঘরে দড়ি আছে দেখলাম। এর ডেরা খুঁজে বের করতে হবে। সেখানে একালের এই জলদস্যুদের গুপ্তধন থাকতে পারে। আমার কোনো ডেরা নেই, গুপ্তধনও নেই। আমি প্রাণ বাঁচাতে এই দ্বীপে আশ্রয় নিয়েছিলাম। বিশ্বাস করুন মশাইরা। চুপ, তুমি খুনি।
আমার 3টে লোককে খুন করেছ। জন হফগ্রিভকে বন্দি করে ক্যাম্পে ফেরার পথে কর্নেল বললেন, এই লোকটা কোকোদ্বীপের ভয়ঙ্কর কিংবদন্তির সুযোগ নিয়েছিল, যাতে কেউ সাহস করে দ্বীপে পা না দেয়। ওকে দেখেই সিগাল পাখিরা ভয় পেয়েছিল। তবে ওর ডেরা নিশ্চয়ই আছে কোনো গুহায়। বাগনক জাতীয় অস্ত্র আছে। ও গুলির শব্দ শুনে দেখতে এসেছিল কি ব্যাপার। কিন্তু ফিরবো কেমনে? ভাববেন না, কলা গাছের ভেলা তৈরি করব। আঙুর কলা গাছের গন্ধ সহ্য করতে পারে না। সানডে সাসপেন্সে আজ শুনলেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কর্নেলের গল্প কোকো দ্বীপের বিভীষিকা। কর্নেল নীলাদ্রি সরকারের চরিত্রে বাসুদেব কর্মকার, আউং শঙ্করী প্রসাদ মিত্র, ডক্টর ভাস্কো দেবজ্যোতি ঘোষ, হফগ্রিভ পুষ্পল, কোয়া অত্রি, টিকি শায়ক আমান, কে কে হালদার এবং জয়ন্তর চরিত্রে গল্পের সূত্রধার, গল্প পাঠে এবং পর্ব পরিচালনায় আমি দীপ, শঙ্করী প্রসাদ মিত্র শব্দগ্রহণ, অভিজ্ঞান মিত্র, ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত প্রদ্যুৎ চট্টোপাধ্যায়, পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কর্নেলের গল্প কোকো দ্বীপের বিভীষিকা। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।